কি অবস্থা সবার? শুনি। স্যার পড়েছি। আচ্ছা, রেজিস্ট্রেশন পিরিয়ডের ব্রিফ কোশ্চেনগুলো তো আগে দেওয়া হয়েছিল নাকি? আগে দেওয়া হয়েছিল ব্রিফ কোশ্চেনগুলো। এখানে শর্ট আর ব্রড হ্যাঁ দেখতেছি, তার মানে ব্রিফ কোশ্চেনগুলো পড়া হয়েছে এর হ্যাঁ আগে। স্যার, আচ্ছা আগে ব্রিফার শিট ছিল। আচ্ছা, এখন বলো শর্ট এবং এই ব্রড কোশ্চেনগুলোতে কোনো প্রবলেম আছে কি না। প্রথমে শর্ট কোশ্চেন নিয়ে বলো। স্যার কমেডি অফ ম্যানার, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, এটা কি ব্রড কোশ্চেনে দেওয়া আছে না শর্ট কোশ্চেনে? শর্ট কোয়েশ্চেন। আচ্ছা, আমি দেখতেছি। এর আগে আমরা পড়েছি কমেডি অফ কি বলো তো? হিউমার। কমেডি অফ হিউমার, হ্যাঁ ঠিক। এটা ছিল রেনেসাস পিরিয়ডে, তাই না? কমেডি অফ হিউমার্স, কমেডি অফ হিউমার্সের মেন রাইটার কে ছিলেন বলো তো, মনে আছে? কমেডি অফ হিউমার্সের বেন জনসন, তাই তো? তো নামগুলো খেয়াল রাখতে হবে। কমেডি অফ হিউমার্স। এখন আমরা দেখবো হচ্ছে কমেডি অফ ম্যানার্সটা আসলে কি। এটা অবশ্য পরীক্ষায় চলে এসেছে, যে 2022 সালে যে কোশ্চেনগুলো আসবে ওগুলো বাদ দিয়ে পড়বা তোমরা, ঠিক আছে? এখানে দেখো 2022, এখানে কিন্তু আমি একটা কথা বলে দিয়েছি। তোমরা কি 2022 সালে আসা কোশ্চেনগুলো পড়তেছো? হুম। না স্যার, ওগুলা স্কিপ করে পড়া হ্যাঁ, হচ্ছে। এগুলো বাদ দিয়ে পড়বা, ঠিক আছে? তারপর আমি বোঝাই দিচ্ছি কমেডি অফ ম্যানার্সটা কি, কারণ ব্রিফ কোশ্চেনে আসতে পারে। আচ্ছা, এটার কি ব্রড কোশ্চেন দেওয়া আছে বলো তো, কমেডি অফ ম্যানার্সের? জি স্যার, দেখা আছে। তাহলে ওখান থেকে আমি পড়াই দিই, হ্যাঁ। স্যার ব্রড কোয়েশ্চেন 1 নম্বরটা একটু বুঝতে সমস্যা হচ্ছে স্যার। রেজিস্ট্রেশন পিরিয়ড। জি জি, প্রথমটাই ব্রড কোয়েশ্চেন, প্রথমটাই। আচ্ছা, রেকর্ড ক্লাসগুলো কি দেখছো একটু? তা- তেমন দেখা হয় নাই স্যার। হ্যাঁ, তাহলে হয়তো ওটা বুঝতে সুবিধা হতো, কারণ রেকর্ড ক্লাসগুলো না দেখলে তো এখানে বুঝতে অসুবিধা হবে একটু, তাই না? যে রেজিস্ট্রেশন কি, কার রেজিস্ট্রেশন হয়েছিল। হ্যাঁ, আর রেজিস্ট্রেশনের প্রথম কোশ্চেন না বোঝা মানে তোমার এখানকার অনেক কিছুই তুমি বুঝবে না। ওটাই তো আসল, তাই না? হ্যাঁ, এখানেই তো মেন ব্যাপারটা। আচ্ছা, তো যাই হোক, আমি আগে কমেডি অফ ম্যানার্সের এই কোশ্চেনটা একটু পড়াই দিই, তারপর ওটাতে আসতেছি। একটু রেকর্ড ক্লাসগুলো দেখবা, তা না হলে তো কাজ হবে না। ওগুলো তো দেওয়াই আছে। কারণ রেকর্ড ক্লাসে যা দেওয়া আছে ওগুলো নিয়ে আবার যদি সময় নষ্ট এখানে করা হয় তাহলে তো একই সময় নষ্ট, তাই না? স্যার আসলে এই আপনার এই মানে শর্ট ব্রিফ গুলা পড়ার পরে আবার রেকর্ড ক্লাস করা খুবই চাপ হয়ে যাচ্ছে স্যার। কোনটা আগে জরুরি বলো তো, রেকর্ড ক্লাসগুলো না কোশ্চেন আনসারগুলো? আগে ক্লাস স্যার। হ্যাঁ, ক্লাস না করে তুমি এগুলো পড়তে স্যার গেলে তোমার লাভটা দুইটাই কি? জরুরি, বাট মানে সময় ম্যানেজ করা খুব কিন্তু টাফ তোমার হয়ে যায়। বোঝার জন্য কোনটা জরুরি বলো। তুমি মনে করো একটা কোড়াল নিয়ে গেছো, যে কোড়ালে ধার নাই গাছ কাটার জন্য। তো তুমি ভাবতেছো এই কোড়ালে ধার দিতে গেলে সময় নষ্ট হবে, হচ্ছে গাছটা এই ভোতা কোড়াল দিয়েই কাটি। এতে কি ঘটনা ঘটবে বলো তো? লাভ হবে নাকি ক্ষতি হবে বেশি? তোমার একদিকে সময় লাগবে, আরেকদিকে কষ্টও হবে, তাই না? হচ্ছে যদি তুমি একটু কোড়ালটা ধার দিয়ে নাও তাহলে সময়টাও কম লাগবে, শারীরিক কষ্টটাও কম হবে। তো রেকর্ড ক্লাস যদি তোমাদের আগে না থাকে, তোমরা যেহেতু, তাহলে তো তোমাকে বুঝতেই হবে যে এতদিন তুমি যেহেতু কত প্রায় 8 মাস 9 মাসের যে ক্লাসগুলো করলে পারে তোমার বোধ শক্তি ভালো হতো, সেগুলো তুমি করনি। অতএব তোমাকে তো একটু সময় দিতে হবে, তাই না? একটু সময় দিতে হবে। একদম তো তাদের মতো হবে না যারা ক্লাসগুলো করেছে। এমনকি যারা ক্লাস করেছে তাদের ভিতরেও এখনও অনেক বিষয় নিয়ে দুর্বলতা আছে, তাদেরকেও এই বিষয়গুলো পড়াতে হচ্ছে। তাহলে তুমি যদি না করে থাকো তাহলে তো এগুলো তোমাকে সেই কষ্টটা বহন করতেই হবে, কিছু করার নাই। অতএব তুমি যদি ওইগুলো না দেখে তুমি এখানে পড়তে যাও আর যদি বারবার বলো যে আমি বুঝতেছি না কী যে লেখা আছে বুঝতেছি না, তাহলে তো তোমার সময় নষ্ট হচ্ছে, ওই কোড়ালের মতো অবস্থা হবে। যে তোমার সময়ও নষ্ট হচ্ছে, কষ্টও হচ্ছে, এবং শেষ পর্যন্ত এগুলো তোমার মনেও থাকবে না। কিন্তু ক্লাসগুলো করলে কি হয়, ধারাবাহিকতা আসবে। তুমি হয়তো হিস্ট্রির ক্লাসগুলো একটু এলোমেলো হয়, কোনো ধারাবাহিক গল্প নাই, কিন্তু ওখানেও তোমার যে সেন্সটা তৈরি হবে সেগুলো তোমার এই কোশ্চেন আনসারগুলো বুঝতে সাহায্য করবে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এখন বাকিটা তোমাদের ইচ্ছার ব্যাপার, যেটা তোমরা ভালো মনে করো। হ্যাঁ, এখন এখন তো আর কিছু বলার নাই, তাই না? এই 2 মাসে আর কতটুকুই বা তোমরা নিতে পারবা, বা কতটুকু যদি আগের পড়া না থাকে। হ্যাঁ, এই কথাটা আমি আগেও বলেছিলাম শুরুর সময়, যে যাদের অন্তত এই 2 মাসের ব্যাপারটা তাদেরকে ভাবা উচিত, যাদের অন্তত কিছু পড়া আছে। কারণ যদি পড়া না থাকে তাহলে একটা চাপ নিতে হবে, ব্যাপক চাপ নিতে হবে, যদি একটুখানি না।
ব্যাপক। এটা ভালো রেজাল্ট করাটা খুবই কঠিন যদি আমি বিষয়গুলোকে ভালো করে না বুঝে পরীক্ষা দিতে যাই। আচ্ছা, তো যাই হোক, কমেডি অফ ম্যানার্সেরটা আমরা একটু আলোচনা করি। যেমন আমরা কমেডি অফ হিউমারের ব্যাপারটা পড়েছিলাম হচ্ছে যে আমাদের শরীরে, তাই না, যে 4টা বিশেষ উপাদান আছে যেগুলো আমাদের মেন্টালিটিকে নির্ভর করে, তাই তো, আমাদের মেজাজকে বা টেম্পারামেন্টকে রিলেট করে, তাই তো, সেগুলোকে এক্সাইট করে। ঠিক এরকম একটা বিষয় হচ্ছে কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার হচ্ছে মেইনলি এখানে দেখানো হচ্ছে যে সমাজের মানুষের আচার আচরণগত ব্যাপারটাকে দেখানো, ঠিক আছে? তো সমাজের আচার আচরণগত ম্যানার মানে কি বলো তো? ম্যানার বলতে কি বোঝায়? ব্যবহার, ভালো ব্যবহার। হ্যাঁ, আচার আচরণ, তাই তো, এইগুলো। তাহলে হিউমারটা হচ্ছে যে কবিরা মানুষের বডিলি থিওরি নিয়ে কাজ করেছে। বডির যে ফ্লুইড আছে বা এলিমেন্ট আছে তার উপর ভিত্তি করে মানুষের যে টেম্পারামেন্ট হয়ে থাকে, মেজাজ হয়ে থাকে, সেইগুলোর উপর ভিত্তি করে যে কমেডি লেখা হয়েছে সেগুলো হচ্ছে কমেডি অফ হিউমার। আর যেটা হচ্ছে একটা সমাজের মানুষের আচার আচরণ কেমন হবে, সামাজিকতা কেমন হবে, তারা যে সমাজে বসবাস করে তাদের চিন্তাভাবনা কেমন হবে, সেগুলোর উপর ডিপেন্ড করে যে ড্রামাগুলো লেখা হচ্ছে সেগুলো হচ্ছে কমেডি অফ ম্যানার্স। যেমন আমরা পড়েছি না, তোমার দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল পড়েছো ড্রামাতে? হ্যাঁ স্যার। ওখানের আচার আচরণগুলো কেমন মানুষের, তারা কোন ধরনের বিশ্বাসে বিশ্বাসী। দেখো যে এটা আমরা কল্পনাই করতে পারি না, তাই না, যে একজন গ্রামের প্রধানের লাস্ট ওয়াইফ, তাই তো, তার সন্তানের ফার্স্ট ওয়াইফ হবে। হ্যাঁ স্যার, এটা ভাবনার বাইরে। এটা কল্পনা করা যায়? এটা আমরা না কল্পনার মধ্যে স্যার। আনতেই পারি না, তাই তো। তারপরে সেখানে বিবাহ সম্পর্কিত, তাই না, যে ওই যে তোমার যেটা হচ্ছে যৌতুক, যেটা বলতেছি, মেয়েদেরকে দিতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ব্রাইট প্রাইস। ব্রাইড যেটা প্রাইস, সেটা কি করতে হবে? মেয়েদেরকে দিতে হবে। এই যে ইয়াগুলো, তারপরে সেখানে মানুষের আচরণগুলো কেমন, তাদের বিশ্বাস কেমন, হ্যাঁ, এই যে বিষয়গুলোকে আনা, তুলে ধরা, এগুলোই হচ্ছে মেইনলি কমেডি অফ ম্যানার্সের মধ্যে পড়ছে। যে সামাজিক, দেখো এখানে বলছে যে মেইন ফোকাসটা কি, যে এই ধরনের ড্রামাটা মেইনলি কি হচ্ছে, স্যাটায়ার অফ সোশিয়েটাল কনভেনশনস, ফোকাস অন দ্য ম্যানার্স অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার অফ দ্য আপার ক্লাস। দ্য কমেডি অফ ম্যানার্স প্রোভাইড আ শার্প অ্যান্ড অফেন হিউমারাস ক্রিটিক অফ দ্য প্রিভেলিং নর্মস অফ হিস টাইম। তার মানে এই সময়ের মানুষের আচার আচরণ, সামাজিক নিয়মকানুন, এগুলোকে তুলে ধরার মাধ্যমে একটা সমাজে কী ধরনের মানে ব্যাপারগুলো রয়েছে, মানে প্রিভেলিং মানে কি, চলমান বা বিরাজমান যে নর্ম বা ট্রেডিশন বা প্রথাগুলো রয়েছে, কাস্টমগুলো রয়েছে, সেইগুলোকে হিউমারাসলি তুলে ধরা বা ক্রিটিসাইজ করাই হলো এই কমেডি অফ ম্যানার্সের উদ্দেশ্য। মানে সংজ্ঞাটা এটাই, যে কমেডি অফ ম্যানার্স ইজ আ কাইন্ড অফ কমেডি, তাই তো, যে কী করে, ইন হুইচ দ্য রাইটার রিপ্রেজেন্টস অর ফোকাসেস অন দ্য ম্যানার্স অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার্স অফ দ্য আপার ক্লাস। ঠিক আছে? তো বিশেষ করে আপার ক্লাসের ব্যাপারটা কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। অরিজিন অ্যান্ড হিস্ট্রিক্যাল কনটেক্সট, এটা কোথা থেকে আসলো দেখো। দ্য কমেডি অফ ম্যানার্স এমার্জ ডিউরিং আ পিরিয়ড অফ সিগনিফিকেন্ট সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জ ইন ইংল্যান্ড। কারণ কি, আমরা জানি কমনওয়েলথ পিরিয়ড পরবর্তী চার্লস দ্য সেকেন্ডের সময়ে নতুন একটা ধারাবাহিকতা শুরু হলো। দ্য লেট 17th century মার্কড বাই দ্য রেস্টোরেশন অফ দ্য মোনার্ক আন্ডার চার্লস দ্য সেকেন্ড উইটনেস দ্য রিস্টাবলিশমেন্ট অফ থিয়েটার। আমরা জানি চার্লস দ্য ফার্স্টকে বিহেডেড করার পরে কি হয়েছিল, ড্রামা মেনলি বন্ধ হয়ে গেছিলো, তাই না, ড্রামা স্টপ হয়ে গেছিল, তখন ড্রামা চলতো না। পরবর্তীতে কমনওয়েলথ পিরিয়ড পরবর্তী যখন চার্লস দ্য সেকেন্ডকে ফ্রান্স থেকে ফিরিয়ে আনা হলো, তখন সেখানে আবার নতুন করে ড্রামা শুরু হলো। কিন্তু তারা প্রায় 40-50 বছর আগে যে ড্রামাকে বন্ধ করেছিল, সেই ড্রামার থেকে একটু ভিন্ন ধরনের ড্রামা হলো। তার মানে চার্লস দ্য ফার্স্টের মানে আগের দিকে, মানে ক্যারোলাইন এজের আগে, এলিজাবেথেন এজ বা জেকোবিয়ান ড্রামা সময়ে আমরা দেখেছি যে কমেডি অফ হিউমার ছিল, সেটা বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তী যখন আরেকটা নতুন করে কমেডি শুরু হলো প্রায় 40-50 বছর পরে, তখন সেখানে আরেকটা নতুন ধরনের কমেডির একটা থিওরি আনলো, সেটা হলো কমেডি অফ ম্যানার্স। এবং এখানে কি হলো, সেই সময়ের মানুষদের আচার আচরণগুলো দেখ বলছে, দ্য রিভাইভাল অফ থিয়েট্রিক্যাল পারফরমেন্সেস ক্রিয়েট আ স্পেস ফর প্লে রাইটস টু এনগেজ উইথ দ্য সোশিয়েটাল শিফট অ্যান্ড দ্য বিহেভিয়ার অফ দ্য আপার ক্লাস। তার মানে ঠিক ড্রামা বন্ধ হওয়ার পূর্ববর্তী সময়ে যে ধরনের বিষয়গুলোকে দেখানো হতো, যে ধরনের বিষয়গুলোকে প্লে রাইটরা লিখত, সেইগুলোর থেকে সামাজিকতা একটু ভিন্ন হওয়ার কারণে তাদের ড্রামার ব্যাপারটাও অনেকখানি শিফট হয়ে গেল, তাই তো। তাই বলছে যে আপার ক্লাস এবং সোশিয়েটাল শিফট, যেটা বলা হচ্ছে সামাজিক আচার আচরণ, সামাজিক প্রথা, সেগুলো নতুন যে ধারাবাহিকতা আসলো, সেই ধারাবাহিকতা অনুসারে তারা লেখা শুরু করলো। এই সময় ক্যারেক্টারিস্টিকগুলো কেমন ছিল কমেডি অফ ম্যানার্সের? which is characterized by its societal satirical portrayal of the manners and affectation of the social class। এখানে বারবার একই কথা আসছে
যে এই ড্রামার প্রধান বৈশিষ্ট্য হলো একটা সমাজের মানুষের আচার আচরণ বা তাদের ভান বা ফল্টস বা হচ্ছে শর্টকামিংস এগুলোকে তুলে ধরা, স্যাট্রিক্যালি পোর্ট্রে করা মানে তুলে ধরা। অফেন ফোকাসিং অন দ্য বিহেভিয়ার্স অফ দ্য আপার ক্লাস, বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে কাকে? আপার ক্লাস সোসাইটির উপরে। এখন সেগুলোকে একটু দেখানো হয়েছে। প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে স্যাটায়ার অ্যান্ড সোশ্যাল ক্রিটিক। তাহলে এই ধরনের ড্রামার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ড্রামার ভিতরে স্যাট্রিক্যালি কিছু বিষয়কে তুলে ধরা হয়। স্যাটায়ার মানে কি? প্রথমত আসি, এই কথাটা বলতে আসলে কি বোঝায়? বিদ্রুপ, হ্যাঁ, বিদ্রুপাত্মক, ব্যঙ্গ তাই তো? করা। ব্যঙ্গাত্মক বা বিদ্রুপাত্মক মানে ব্যঙ্গাত্মক বা বিদ্রুপ। হাস্যরসাত্মক ওয়েতে কিছু খারাপ জিনিসকে তুলে ধরা এবং মানুষের কাছে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যাতে মানুষ সেই জিনিসটার পরবর্তীতে না করে। ব্যাপারটা এরকম, মানে মানুষকে কি করা? শুধরানো, হ্যাঁ, শুধরানো। মানুষকে শুধরে নেওয়া নাকি? হ্যাঁ। তারপর দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য কমেডি অফ ম্যানার্স ওয়াজ টু স্যাটিরাইজ দ্য ম্যানার্স, মোরালস অ্যান্ড অ্যাফেক্টেশনস অফ দ্য আপার ক্লাস। Playwrights use sharp wit and clever dialogue to expose the hypocrisy, shallowness and excesses of societal elite, মানে সামাজিক যারা উঁচু শ্রেণীর তাদের মধ্যে যে ভণ্ডামি, তাদের ভিতরে যে শ্যালোনেস মানে জ্ঞানের অগভীরতা, তাই তো, এবং এক্সেস অফ এভরিথিং, হ্যাঁ, মানে সব কিছুর মধ্যে খাওয়া দাওয়া সেরকম জাঁকজমক হতে হবে, পোশাক আশাকে জাঁকজমক হতে হবে, লোক দেখানো হতে হবে, এই বিষয়গুলোকে এক্সপোজ করে দেওয়া ছিল তাদের উদ্দেশ্য। তারপর হচ্ছে রিজলিউশন অ্যান্ড অর্ডার। তাহলে প্রথমত এগুলোকে তুলে ধরা, সামাজিক, তাই তো, যে অপরাধ বিশৃঙ্খলা এগুলোকে তুলে ধরা এবং সেগুলোকে কিভাবে রিজলভ করা যায়, সেগুলোকে আবার পুনরায় সংশোধন করা যায়, সেই বিষয়গুলোকেও এখানে তুলে ধরা হয়েছে ড্রামার মাধ্যমে। প্রথমে দেখানো হয়েছে এগুলো খারাপ জিনিস এবং পরবর্তীতে ড্রামার শেষের দিকে দেখানো হয়েছে যে আমরা এইভাবে এগুলোকে সংশোধন করতে পারি। তাই হচ্ছে ডেসপাইট দ্য কেওস অ্যান্ড কনফিউশন দ্যাট মে অ্যারাইজ ফ্রম সোশ্যাল ইন্ট্রিগস, কমেডি অফ ম্যানার্স টিপিক্যালি কনক্লুডস উইথ আ রেজলিউশন, একটা সমাধান দিয়ে দেয়, দ্যাট রেস্টোর অর্ডার অ্যান্ড রিনফোর্সেস সোশিয়েটাল নর্মস। তার মানে ড্রামাতে শুধু খারাপ দিকগুলো তুলে ধরলেই হবে না, বরং সেগুলো কিভাবে একটা সংশোধনী অবস্থানে আনা যায় সেটাকেও কিন্তু এখানে দেখাতে হবে। তাই বলছে দ্য রেজলিউশন মে ইনভলভ ম্যারিজেস, রিকনসিলিয়েশন অ্যান্ড দ্য এক্সপোজার অফ হিপোক্রেসি, হিপোক্রেসিকে এক্সপোজ করে দেওয়া, বা প্রেমের যেখানে একজন আরেকজনকে ঠকানোর জন্য চিন্তাভাবনা করা হচ্ছে সেই প্রেমটাকে ম্যারেজে রূপান্তর করা, অথবা যদি কোনো রকম কারো মধ্যে দ্বন্দ্ব জড়িত হয় তাহলে সেই দ্বন্দ্বটাকে কীভাবে আবার রিকনসাইল করা যায়। মানে মূল কথা হলো, মানে যদি সেন্সুয়াল বিহেভিয়ার হয় তাহলে বিয়ের মাধ্যমে, যদি সম্পদ বা অর্থনৈতিক বিষয় নিয়ে দ্বন্দ্ব সংঘাতের মধ্যে হয় তাহলে রিকনসিলিয়েশনের মাধ্যমে, আর যদি কেউ ভণ্ডামি করে সমাজের সম্পদকে অন্যের কাছ থেকে নিতে চায় তাহলে তাদের হিপোক্রেসিগুলোকে এক্সপোজ করার মাধ্যমে এই সামাজিক বিশৃঙ্খলাগুলোকে সমাধানের একটা মানে কি সম্ভাবনা দেওয়া হয়েছে এই নাটকগুলোতে। তাহলে এটা হলো দ্বিতীয় নম্বর আমাদের বৈশিষ্ট্য, তাই না? তাহলে স্যাট্রিক্যালি তুলে ধরা আর সেটাকে একটা অর্ডারের মাধ্যমে সমাধান করা। তারপর হচ্ছে উইটি ডায়ালগ অ্যান্ড রেপার্টি। ডায়ালগ মানে কি? যেহেতু আমরা ড্রামার মাধ্যমে উপস্থাপন করছি, অতএব তাহলে ক্যারেক্টার যারা থাকবে তাদের ভিতরে ডায়ালগগুলো থাকবে। তাহলে হচ্ছে উইটি ডায়ালগ অ্যান্ড রেপার্টি, মানে ওয়ান অফ দ্য ডিফাইনিং ফিচার্স অফ দ্য জানরা ইজ ইটস ইউজ অফ উইটি অ্যান্ড স্পার্কলিং ডায়ালগ। মানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্য দিয়ে যে ডায়ালগগুলো বলা হবে সেগুলো হবে খুবই উইটি এবং আকর্ষণীয় আর কি, হ্যাঁ, এবং মানে কি বলবো, মানুষের বোধগম্যতায় নিয়ে আসবে কোনো একটা বিষয়কে এমন। যেমন ক্যারেক্টার্স এনগেজড ইন ভার্বাল ডুয়েল। ভার্বাল ডুয়েল মানে হচ্ছে মানে কি বলবো, কথার মাধ্যম দিয়ে যুদ্ধ, ঠিক আছে, একটা ডিবেট যেটা বলা হচ্ছে, এবং এই ডিবেটিংয়ের মাধ্যমে বোঝানো হবে যে কারটা ঠিক কারটা ভুল। মনে করো আমি একটা বিষয় সম্পর্কে ভুল জানি, তো একজন মানুষের সাথে আমার কথোপকথন চলতে চলতে আমি বুঝতে পারবো যে আমি যেটা আসলে জানতাম বা আমি যেটা বুঝতাম সেটা আসলে ভুল। অতএব আরেকজনের মাধ্যম দিয়ে একজনের ভুল সিদ্ধান্তকে বা ভুল অবস্থানটাকে শুধরে দেওয়া। এমপ্লয়িং ক্লেভার রিপার্টি অ্যান্ড ডাবল এটেন্ডার, তাই তো, ইন্টেন্ডার টু কনভে সাটল মিনিং। এগুলোর মানে কি? যে রিপার্টি মানে কি আসলে বলো, রিপার্টি মানে কি জানা আছে? দেখলো মানে হচ্ছে মানে ওই ধরনের কনভারসেশন যার ভিতর কি দেখো, কনভারসেশন আর স্পিচ ক্যারেক্টারাইজড বাই কুইক উইটি কমেন্টস অ্যান্ড রিপ্লাইস। ঠিক আছে, তো মানে মূল কথা হলো একজনের কথার প্রেক্ষিতে কথা বলতে পারা এবং আরেকজনের কথাকে রিফিউট করতে পারা, যেটা ডিবেটিংয়ে হয়ে থাকে। এটা হচ্ছে কি রিপার্টি। ঠিক আছে, রিপার্টি মানে হচ্ছে কি উইটি কনভারসেশন। কি বোঝা গেল? মানে স্যার যুক্তিখণ্ডন। হ্যাঁ, যৌক্তিক কথাবার্তা, এরকমটাকে বিষয় বোঝানো হয়, যৌক্তিক কথাবার্তা। তার বলছে কি দেখো, ডাবল এন্টেন্ডার, এটা আবার কি বোঝায়?
দেখো কি বলছে, ডাবল এন্টেন্ডার মানে হচ্ছে আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ইজ ওপেন, দেখো দ্যাট ইজ ওপেন টু ইন্টারপ্রিটেশন, ওয়ান অফ হুইচ ইজ ইউজুয়ালি রিস্ক অ্যান্ড ইনডিসেন্ট। মানে একটা বিষয় হলো, যেমন আমরা যদি 6 লিখি, হ্যাঁ, তা 6-এর মানে 6 বা 9 লিখলাম, দুইজন যদি দুই পাশে দাঁড়ায় তাহলে কেমন দেখাবে তাকে? কেউ এই বলবে 6, কেউ বলবে 9। 9 মানে যার ডাবল অর্থ আছে, ঠিক আছে, ডাবল মিনিং আছে। তবে এখানে ডাবল মিনিংয়ের মধ্যে একজনেরটা হবে ভুল আর একজনেরটা হবে ঠিক। মানে দুই মিনিংই আছে, কিন্তু দুটাই আছে, কিন্তু একটা হচ্ছে সমাজের জন্য ভালো, একটা হচ্ছে সমাজের জন্য খারাপ। ঠিক আছে, তো কেউ হচ্ছে সমাজের জন্য এটা ভালোভাবে ইউজ করতেছে, কেউ খারাপভাবে ইউজ করতেছে। কেমনভাবে? মনে করো যে ক্রেডিট, এই যে ক্রেডিট দেয় মানে কী বল, ক্ষুদ্র ঋণ, হ্যাঁ, মাইক্রো ক্রেডিট, এটা কি ব্যবহার করা হয়তো নাকি সমাজে মানুষের জন্য দেওয়া হয়? এটা কি ভুল না ঠিক? এই মাইক্রো ক্রেডিট কি সমাজের জন্য ভালো না মন্দ বলো তো? ক্ষুদ্র ঋণ কি ভালো না মন্দ বলো? বল স্যার এখন বলতে পারতেছি না, কারণ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, তো যদি আবার বলি খারাপ তাহলে তো বিপদ, নাকি যদি বলি ভালো তাহলে আবার অন্যান্য রাগ করবে, এরকম কিছু হলো তো। হ্যাঁ, মাইক্রো ক্রেডিট থিওরিটা অবশ্যই ভালো যতক্ষণ পর্যন্ত এটা জনগণের উপকারের কথা ভাববো আমরা, কিন্তু এটা তখন খারাপ যখন এটা শুধুমাত্র টাকা ইনকামের একটা মেশিন হিসেবে ব্যবহার করা হবে। যখন যে সকল প্রতিষ্ঠান মাইক্রো ঋণ দিয়ে থাকে তারা যদি শুধু এটাকে টাকা ইনকামের উৎস হিসেবে ধরে, কারো যদি সামাজিক উপকার করার ইচ্ছা কম থাকে, যে আমি যে টাকা চাচ্ছে তাকেই দিচ্ছি, যে টাকা চাচ্ছে তাকেই দিচ্ছি, কিন্তু সে আসলে টাকাটা নিয়ে কী করবে এবং শেষ পর্যন্ত তার জীবনে এটা কি একটা চাপ হিসাবে আসবে কিনা সেটা না করে যদি তাকে টাকা দিতেই হয় তাহলে পারে সমস্যা। আমি দেখেছি আমাদের গ্রাম ভিত্তিক অনেক জায়গাতে যে ঋণ নেওয়ার পরে তাদেরকে বাড়ি থেকে পালাতে হয়েছে। ঠিক আছে, তো যে এত পরিমাণে ঋণ তাদের নিয়ে ফেলেছে যে একদম একটা ঋণের ফাঁদের মধ্যে পড়ে গেছে, ঋণের যে দুষ্ট চক্রটার মধ্যে পড়ে গেছে, তাহলে এটা খারাপ। তাহলে এরকম একটা বিষয় যে কিছু বিষয় আছে যেটা দুইটা দিকই আছে, ভালো মন্দ, মানে দুটা অর্থই ভালো, কিন্তু কোনো একটা দিক হচ্ছে একটু রিস্ক, দেখো ইনডিসেন্ট, যেটা হয়তো আমাদের জন্য একটু খারাপ হবে, তাহলে সেটাকে বাদ দিয়ে আমি ভালোটাকে মানে ব্যবহার করব। একজন হয়তো খারাপটাকে ভালো দিক হিসেবে ব্যবহার করে নিচ্ছে, নিয়ে তার স্বার্থ উদ্ধার করতেছে, ঠিক আছে, কিন্তু আর একটা দিক আছে ভালো যেভাবে করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে যুক্তি তর্কের মাধ্যম দিয়ে, ওই স্যার, লিবার্টির মাধ্যম দিয়ে, হ্যাঁ বলো। মাইক্রো ঋণ যে ব্যক্তিটা নিতেছে উনি যদি জানে যে আমি পরিশোধ করতে পারবো না, উনি যদি নিজে পালায় ঋণটা না দিতে পারে, এটা তো ব্যক্তির দোষ, তাই না? না, ব্যক্তির এটা দোষ তো আর হলো ঋণের তুমি দোষ এত হতে পারে এত না। ইজি করে দিলে তো হবে না, তাহলে তো বিপদ। মানুষ তো অর্থ হচ্ছে, নগদ টাকা হচ্ছে একটা পানির মতো তরল, বলতেছে টাকার মতো তরল জিনিস পৃথিবীতে কিছু নাই। তুমি যখন সহজে দিবা মানুষ একজন সহজে নিয়ে নিবে, ঠিক আছে, তো যখন এর সোর্সটা ইজি হবে না তখন মানুষ নিয়ে নিবে, কিন্তু তোমাকেও ভাবতে হবে যে এই মানুষটা ব্যবহার করার মতো পরিস্থিতিতে আছে কিনা, এবং তাকে ব্যবহার করার জন্য যে ধরনের, কারণ ওই রুলসই আছে, মাইক্রো ক্রেডিট একটা রুলস আছে যে তুমি যখন কাউকে টাকা ধার দিবা তাহলে সে মাইক্রো ক্রেডিট টাকাটা নিয়ে সে তার সামাজিক উন্নয়নটা কতটুকু করতে পারবে সেটা তোমাকে ভেবে চিন্তেই দিতে হবে, কিন্তু সেই জায়গাটা আমরা কিন্তু খেয়াল করছি না, আমরা যাকে তাকে টাকা দিয়ে দিচ্ছি। এবং এক্ষেত্রে টাকাটা অনেক সময় মানুষ কী করে জানো, খাওয়ার জন্য ব্যবহার করে। অনেক সময় উৎসব আসতেছে, টাকা ঋণ নিয়ে দেখা যাচ্ছে ঈদ পালন করতেছে, শেষ পর্যন্ত বাড়ির থেকে পালাতে হচ্ছে। তাহলে এরকম হচ্ছে যে যেহেতু এটা সপ্তাহভিত্তিক ঋণটাকে অ্যাসেস করা হয়, তাহলে যে ব্যক্তি এই ঋণের সাথে জড়িত থাকবে তার কাজ হচ্ছে ওইগুলোকে প্রতিনিয়ত দেখভাল করা, কারণ তার একটা দায়িত্ব নিয়েছে একজন মানুষকে টাকা দিয়ে তার অর্থনৈতিক উন্নয়নের। তাহলে তাদেরকে কী করতে হবে, প্রতিনিয়ত তাদেরকে খোঁজ নিতে হবে যে আসলে সে টাকাটা নিয়ে কি করতেছে। বুঝতে পারছো? হ্যাঁ, টাকাটা দেওয়া এত সহজ ব্যাপার নয়, এটা অনেক বড় দায়বদ্ধতা। অতএব এইভাবে অনেক মানুষকে দেখেছি সর্বশান্ত হতে। হ্যাঁ, স্যার, অবশ্যই। টাকা দেওয়ার থেকে টাকাটা মানে আদায় করা কঠিন। হ্যাঁ, আদায় করা কঠিন, কারণ যে তুমি তাকে ঠিক যে উদ্দেশ্যে সে চেয়েছিল সেটা আসলে কতটুকু পারফেক্ট তুমি কি জেনে দিয়েছিলা? সে বলেছিল যে আমি একটা, দেখো ঋণটা কাদের জন্য জরুরি, মাইক্রো ক্রেডিট ঋণ তাদের জন্য উপকারী যারা মানে দৈনিক ইনকাম করবে। এক জাতি হচ্ছে যারা দৈনিক ইনকাম করতে পারে, মানে কি, যেমন হচ্ছে সবজির ব্যবসা, সে আজকে কিনবে 50 টাকার জিনিস, আজকে বিক্রি করবে, করে কালকে আবার ওই যে টাকা হবে সেটা দিয়ে আবার কিনে আবার হবে, এরকম করে যে লাভ করবে সেখান থেকে সে কিছু টাকা দিয়ে ঋণ শোধ করবে আর কিছু টাকা সে জমাবে এবং সংসারের জন্য কাজে লাগাবে। এটা ছিল উদ্দেশ্য। কারণ তুমি যদি মনে করো একটা গরু কিনবা, তাই না, যে তুমি গরুটা এখন 6 মাস পালবা, তোমার কাছে টাকা নেই, তুমি ঋণ করে কি তুমি গরুটা পালতে পারবা? তোমার কি প্রতি সপ্তাহে ইয়ে করতে হবে না, কিস্তি শোধ করতে হবে তো নাকি? তাহলে
এই ঋণটা আবার তার জন্য আরেকজনের জন্য উপকারী, যে হচ্ছে কি করে, যে তার হয়তোবা মাসিক একটা ইনকাম আছে, হ্যাঁ, কিন্তু সে একবারে অনেক টাকা ম্যানেজ করতে পারতেছে না, তার জন্য এই ঋণটা জরুরি। সে করলো কি, একবারে কয়েক লাখ টাকা নিয়ে নিল, দিয়ে একটা কাজে লাগালো, আর মাসিক ইনকাম যেখান থেকে আসতেছে সেখান থেকে সে কিস্তি শোধ করলো। তাহলে এই দুই ধরনের লোকের জন্য এই ঋণটা জরুরি। কিন্তু যে এখন মনে করবে যে টাকাটা নিয়ে আমি একটা ছাগল কিনবো, কিন্তু তার অন্য কোনো সোর্স নেই আর ইনকাম করা, তাহলে সে কিস্তিটা কীভাবে শোধ করবে বলো তো? তার কি সুযোগ আছে এটা শোধ করার? সপ্তাহ আসলে তো তার মাথা খারাপ হয়ে যাবে, সে তো আর ছাগলটা প্রতি সপ্তাহে বিক্রি করতে পারতেছে না, বা গরুটা তো সে প্রতি সপ্তাহে বিক্রি করতে পারতেছে না। এরকম তার মানে হচ্ছে যে ডেইলি ইনকাম করতে পারে তার জন্য, অথবা যার একটা আলাদা ইনকাম আছে, সে একবারে টাকা গুছিয়ে পায় না, তাই সে একবারে টাকা গুছিয়ে একবারে কিছু নিয়ে নিল, এবং এই যেটা এমনি থোকে থোকে টাকা আসতেছে সেগুলো দিয়ে সে ঋণ শোধ করলো। এরকম একটা বিষয় হলে হয়তো বা কাজে লাগবে। তা এইগুলো যদি দেখভাল না করা হয় তাহলে যে ক্ষতিটা হয় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আচ্ছা, তো যাই হোক, ওটা নিয়ে আমরা কথা বলছি না। তো এরকমভাবে ওই যে বললাম যে এই যে একটা কথাবার্তা আসলো না, একটা কনভারসেশন আসলো, তুমি একটা কথা বললা, আমি একটা কথা বললাম, কথা বলার মাধ্যমে একটা অবস্থা বেরিয়ে আসবে যে আসলে কোনটা ঠিক আর কোনটা ভুল। এটাই হচ্ছে রিপার্টিং, হ্যাঁ। আর এটাই হচ্ছে কি এন্টেন্ডার। দেখো, এন্টেন্ডার মানে কি, ডাবল এন্টেন্ডার মানে হচ্ছে ডাবল মিনিং। একটু মিউট রাখি আমরা, তাহলে একটু মিউট রাখো, হ্যাঁ, সাউন্ড আসতেছে দিক থেকে। তাহলে এইভাবে যে একটা জিনিসের দুটা দিক থাকতে পারে, এখন কোনটা আমাদের জন্য উপকারী সেটা আমরা কনভারসেশনের মাধ্যমেই এগিয়ে আসবো যে না, এটা আমাদের জন্য ভালো। আচ্ছা, দ্য হিউমার অফেন অ্যারাইজেস ফ্রম দ্য ক্যারেক্টার্স কুইক উইট অ্যান্ড দ্য ক্লেভার ম্যানিপুলেশন অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে হিউমারটা আমরা কোথায় পাবো? এই হিউমার বা হচ্ছে স্যাট্রিক্যাল কথাবার্তাটা আমরা ওই ল্যাঙ্গুয়েজকে কীভাবে ম্যানিপুলেট করছে বা ব্যবহার করছে। এখানে ম্যানিপুলেট মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারার ব্যাপারটা কত দ্রুত। কারণ কুইক উইট মানে কি, কারণ আমরা যখন কনভারসেশনে থাকবো তখন কি আমরা চিন্তা করার টাইম পাবো একজনের বিপরীতে কথা বলার জন্য? একদম উপস্থিত বুদ্ধি হ্যাঁ, ব্যবহার উপস্থিত করতে বুঝি, হবে। তাই না? এই যে তুমি একটা কথা বললে, আমি একটা কথা বললাম, তাই না? তুমি একটা কথা বললে, আমাকে আবার তোমার বিপরীতে কথা বলতে হচ্ছে, তুমি আবার আমার বিপরীতে কথা বলবে, এইভাবে কথা বলতে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল। তো এইখানে দুটো জিনিস কাজ করছে, তাই না? যে ক্যারেক্টারের কুইক উইট, আর হচ্ছে কী ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সে তার বিপরীত জনকে মানে কুপঘাত করতে পারবে বা বোঝাতে পারবে। এইগুলো হচ্ছে উইটি ডায়ালগ অ্যান্ড রিপার্টি। তাই এইগুলো থাকতে হবে এই ধরনের কমেডি অফ ম্যানার্সে। এছাড়া হচ্ছে স্টক ক্যারেক্টার। স্টক ক্যারেক্টার্স মানে কি, কিছু ক্যারেক্টারই থাকবে যেগুলো সমাজের একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষকে তুলে ধরবে। ঠিক আছে, তাই বলছি দেখো, দ্য কমেডি অফ ম্যানার্স অফেন ফিচার স্টক ক্যারেক্টার্স দ্যাট রিপ্রেজেন্টেড স্পেসিফিক সোশ্যাল টাইপস, মানে বিশেষ কিছু মানুষকে। দিস ক্যারেক্টার সাস এস দ্য উইটি সিনিক্যাল ড্রেক অর দ্য ককেটিশ, দেখো, ইঞ্জিনিউই অথবা শার্ট টাংড মেইড ওয়ার আর্ক টাইপ। মানে হচ্ছে এখানে কী ধরনের ক্যারেক্টার থাকবে? কেউ হচ্ছে উইটি অ্যান্ড সিনিক্যাল, মানে হচ্ছে মানে এখানে তিনি কোনো জেনারেল মানুষকে আনবেন না সমাজের, যারা কমন পিপল, এরকম কমন পিপলকে নিয়ে আসবেন না। তিনি নিয়ে আসবেন যারা হচ্ছে মানে বুদ্ধি আছে। ব্যাপারটা হলো এরকম একটা জিনিস খেয়াল করতে হবে, অনেক মানুষের বুদ্ধি আছে কিন্তু সামাজিকভাবে তারা অন্যের উপকার করার থেকে ক্ষতি করে বেশি। এরকম আছে না কিছু মানুষ গ্রামভিত্তিক, যে তারা, আমরা জানি তাদের খুব বুদ্ধি আছে, কিন্তু তারা কি করে জানেন, এই বুদ্ধিটা অন্যের ক্ষতি করতে ব্যবহার মানে করে, ভালো কাজে না লাগায় খারাপ কাজে খারাপ কাজে লাগায়। করে। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের গ্রামে বেশ কয়েকজন আছে, একজন হচ্ছে মনে করো আমাদের এক আত্মীয়ের মধ্যে পড়ে, তিনি খুবই চালাক, বুদ্ধিমান, চালাক, ক্লেভার যেটা বলা হচ্ছে। কারণ তিনি কি করেন, অন্যের দেখাচ্ছে, অন্যের মানে উনি একটু জমি জায়গা বুঝে, তো মানুষজন কি করে তাকে নিয়ে যায় জমি জায়গা রেজিস্ট্রি করা, এগুলো কাজ করতে করতে মাঝে মাঝে তিনি প্যাঁচ লাগাই দেন। হ্যাঁ, অন্যের জমি দেখাচ্ছে নিজের নামে লিখে নেন। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। তো এরকম যদি থাকে তাহলে নিশ্চয়ই তাকে শোধরানো উচিত। ঠিক আছে, তো এবার হচ্ছে ককেটিশ মানে বুঝো, হোয়াট ইজ ককেটিশ মিনিংটা? গ্রামভিত্তিক কিছু মেয়ে আছে দেখবা, যারা একটু মানে অন্য ধরনের, দেখে একটু সেন্সুয়ালি মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে। দেখে বিহেভিং ইন সাচ আ ওয়ে অ্যাজ টু সাজেস্ট আ প্লেফুল সেক্সুয়াল অ্যাট্রাকশন আর ফ্লার্টাস। এর বাংলা বুঝো তো? ফ্লার্টেশন মানে বাংলা দেখো, এখানে একটা কিছু কথা বলা আছে, বাংলাগুলো একটু পড়ে নাও তোমরা, দেখতে পেয়েছো? জি স্যার, দেখেছি। হ্যাঁ, তো এরকম কিছু মহিলা থাকবে গ্রামে, যারা মানুষকে সবসময় ওই রকম কিছু আচার আচরণ দিয়ে তারা সুবিধা আদায় করে, বুঝতে পারছো? এছাড়া রয়েছে শার্ট টাং মেইড, মানে বাড়ির হয়তো যারা কাজের মহিলা আছে বা মানুষ আছে, বিশেষ করে সার্ভেন্ট আছে, হ্যাঁ, তাদের খুবই মানে জিভের ধার আলা, এরকম যে তারা সবসময় কাজ না করে
বাড়ির যে কর্তা আছে তাকে সবসময় কথা দিয়ে আঘাত করে। তো এইরকম কিছু ক্যারেক্টার হচ্ছে আর্ক টাইপস, মানে বিশেষ টাইপ, যেগুলোকে এই ক্যারেক্টার এই ড্রামাগুলোতে তুলে ধরা হয়। তা হচ্ছে দ্যাট রিফ্লেক্টেড কমন সোশ্যাল বিহেভিয়ার্স অ্যান্ড স্টিরিওটাইপস। এবার হচ্ছে মাস্কিং অ্যান্ড ডিসগাইজ। এই নাটকগুলোতে অনেক সময় ক্যারেক্টারদের মধ্যে মাস্ক আর ডিসগাইজ দেখা যায়। মাস্ক মানে কি, মানে মুখোশ। হ্যাঁ, মুখোশ পরা। এই মুখোশ মানে হচ্ছে সরাসরি যে মুখে মুখোশ পরা তা না, মানে একটা ভান ধরা, বুঝছো তো? ভান হ্যাঁ ধরা। স্যার। যেমন হচ্ছে আমরা পড়েছিলাম, ওই যে তোমার দ্য লাঞ্চন পড়েছিলাম না, লাঞ্চন। হ্যাঁ স্যার। জি স্যার, লেডি গেস্টের কি পড়েছি। কি অবস্থা ছিল? লেডি গেস্ট কি ভান ধরতেছিল না যে একটার বেশি সে খায় না? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, খাইতেই পারি না, পরে এরকম একটা সবগুলা চাপ খাইতে উঠতেছে। সব। হ্যাঁ, তো ওইরকম কিছু সমাজে মানুষ আছে যারা সবসময় কি করে, ভালোর ভান ধরে কিন্তু মানুষের শেষ পর্যন্ত ক্ষতি করে। ঠিক আছে, তো এরকম কিছু। তাই বলতে ক্যারেক্টার্স মে ইউজ মাস্ক অর ডিসগাইজ টু নেভিগেট সোশ্যাল সিচুয়েশনস, হাইলাইটিং দ্য থিম অফ অ্যাপিয়ারেন্স ভার্সাস রিয়েলিটি। হ্যাঁ, যে আসলে বাস্তবতা এবং আমরা যা দেখতে পাচ্ছি উপর সেই জিনিসটার একটা থিমকে হাইলাইট করার জন্য অনেক সময় কিছু কিছু ক্যারেক্টার মাস্ক ইউজ করে বা ডিসগাইজ ইউজ করার মাধ্যমে তারা দেখায় যে ওই ক্যারেক্টারের ডিসগাইজ মানে বুঝতে হবে আমাদের সমাজে এরকম কিছু ক্যারেক্টার আছে যারা ভান ধরে থাকে। দিস অ্যাডস অ্যান এলিমেন্ট অফ ফার্স অ্যান্ড কন্ট্রিবিউটস টু দ্য হিউমারাস মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিসেপশনস। তাই তো আমাদের সমাজে যে সকল মিসআন্ডারস্ট্যান্ডিং আছে বা ডিসেপশন আছে, এইগুলোকে হিউমারাসলি তুলে ধরতে এই ধরনের মাস্কিং বা ডিসগাইজগুলো সাহায্য করে। এরপর হচ্ছে ইন্ট্রিকেট প্লটস অ্যান্ড ডিসেপশন। এই যেখানে তুলেছি ইন্ট্রিকেট প্লট, মানে প্লটগুলো হবে খুবই জটিল, সোজা সাপটা না। হ্যাঁ, মানে সমাজে এরকম কিছু মানুষ আছে যারা কি করে, একটা সোজা পথকে ঘোলা করে সেখান থেকে টাকা ইনকাম করে, তাই নাকি? যে এটা কাজটা সহজ হতো, বিশেষ করে সরকারি অফিসারগুলোতে আমরা দেখি, মানে অফিসগুলোতে, যে একটা কাজ খুবই ইজি কিন্তু ঘুরায়ে ফরায়ে এমন করবে যে একটা কাজ 1 ঘন্টার কাজ সেটা 10 দিন ঘুরাবে, ঘুরে তার কাছে কীভাবে টাকা আদায় করা যায় সেই কাজ করে। বিশেষ করে জমি ভূমি এই সকল বা বিআরটিএ অফিসগুলোতে, বিশেষ এগুলোতে। বিশেষ করে সাব হ্যাঁ, রেজিস্ট্রি অফিস এগুলো হ্যাঁ, বেশি দেখা এগুলোতে যায় যে সেটাই থার্ড বলতেছি। পার্টির হাত দেওয়া হ্যাঁ, আরো কাজটা অনেক বেশি জটিল তারপর হয়ে যে যায়। পাসপোর্ট, হ্যাঁ, এই অফিসগুলোতে মানে এমনভাবে ঘোরাবে, কাজটা কিছুই না, হ্যাঁ, কিন্তু এমনভাবে ঘোরাবে, তাকে 2-10 দিন ঘোরাবে, দিয়ে এমন করবে যে তুমি যদি এই কাজটা করো তাহলে শটাশট হয়ে যাবে। তার কাছ থেকে 200-500 টাকা ইনকাম করা তাদের হচ্ছে উদ্দেশ্য, কারণ ওদের তো আর অন্য কোনো সোর্স নাই। তো এইরকম কিছু ব্যাপার। তাই বলছে ইন্ট্রিকেট প্লট অ্যান্ড ডিসেপশন হচ্ছে প্লটস ইন দ্য কমেডি অফ ম্যানার্স আর অফেন ইন্ট্রিকেট, ইনভলভিং ইন্ট্রিকেট ডিসেপশনস, মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রোমান্টিক এন্টেঙ্গেলমেন্টস। অথবা দেখা যাচ্ছে যে বিয়ে করার জন্য, হ্যাঁ, মনে করো একজনের বড় লোকের একটা মেয়ে আছে, তো আরেকজন করলো কি, একজন গরিবের ছেলে ওই বড়লোক হওয়ার জন্য মনে করো ওই মেয়েকে প্রেমে পটায় দিল, ঠিক আছে? তো দিয়ে কি হবে, মোটামুটি ওই মেয়েকে যদি বিয়ে করতে পারে তাহলে তো মোটামুটি তার সম্পদ তার হয়ে যাবে, হাতায় নিয়ে যাবে, তাই না? এরকম ক্যারেক্টারগুলোকে এখানে তুলে ধরা হয়। তা হচ্ছে ইন্ট্রিকেট ডিসেপশন, মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রোমান্টিক এন্টেঙ্গেলমেন্টস। দ্য ইন্ট্রিকেট প্লটিং অ্যাড লেয়ার্স অফ কমপ্লেক্সিটি টু দ্য ন্যারেটিভ অ্যান্ড ক্রিয়েটেড অপরচুনিটি ফর কমেডিক সিচুয়েশন। তার মানে এই জাতীয় প্লটের মাধ্যমে কি হচ্ছে, নাটকটা আরও জটিল হয়ে উঠতেছে, আরও বেশি আকর্ষণীয়, মানে যত জটিল বা যত হচ্ছে প্লটিং থাকবে তত বেশি আকর্ষণীয় হবে ড্রামাগুলো। এরপরে কী হবে, সাসপেন্স বাড়বে, তাই না? আর এতে কি হয়, ন্যারেটিভটা আরও বেশি কমপ্লেক্স হয়ে ওঠে এবং জনগণের কাছে এই নাটকটা আরও বেশি কমিক্যাল সিচুয়েশন তৈরি করার মাধ্যমে আকর্ষণীয় হয়ে ওঠে। এই জন্য ইন্ট্রিকেট প্লট এবং ডিসেপশনগুলোকে ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে সেটিং অ্যান্ড স্টাইল। কেমন সেটিং বা স্টাইল ইউজ করে থাকে দেখো, কমেডি অফ ম্যানার্স অফেন টেক্স প্লেস ইন আরবান সেটিং। তাহলে এখানে যেহেতু আপার ক্লাস নিয়ে কথা বলা হচ্ছে, তার জন্য এগুলো প্রধানত শহরের যে সকল মানুষ বসবাস করে তাদেরকে দেখানো হচ্ছে, রিফ্লেক্টিং দ্য কসমোপলিটান নেচার অফ সোশ্যাল ক্লাস বিং পোর্ট্রেড। দ্য আরবান এনভায়রনমেন্ট অ্যালাউজ ফর আ ভ্যারাইটি অফ সোশ্যাল ইন্টারাকশনস অ্যান্ড কনফ্লিক্ট টু আনফোল্ড। কারণ যত বেশি আপার ক্লাস হবে এদের ভিতরে যেহেতু অনেক বেশি ভান থাকে আর কি, হ্যাঁ, সই ব্যাপারগুলো থাকে, এই জন্য এখানে দেখানো হয়। চেহারা, তারপর হচ্ছে কথাবার্তার ভিতরে ভান থাকে, পোশাক আশাকের ভিতরে ভান থাকে, তাই না? এই জন্য এই কমেডি অফ ম্যানার্সগুলোতে এই ধরনের ক্লাসগুলোকে ব্যবহার করা হয়। দ্য প্লেস টিপিক্যালি সেট ইন দ্য ড্রয়িং রুম। দেখো, ড্রয়িং রুম, স্যালুনস আর সোশ্যাল স্পেসেস। বিশেষ করে ড্রয়িং রুমে দুই নারীর মধ্যে কথা হচ্ছে, দুই বান্ধবীর মধ্যে কথা হচ্ছে, হ্যাঁ, দুইটা পরিবারের মধ্যে কথা হচ্ছে। অথবা স্যালুন, যেখানে লেডিরা গেছে নিজেদেরকে, মানে ওই যে পার্লারে গিয়ে নিজেদের ভিতরে কথা হচ্ছে, আর 2-4 জন লেডি থাকলে তো সেখানে সামাজিক গল্প টল্প শুরু হয়ে যায় নাকি, এরকম। এছাড়া হচ্ছে সোশ্যাল স্পেসেস অফ আপার ক্লাস, অথবা আপার ক্লাসের সোসাইটির মানুষরা যেখানে থাকে, যেখানে চলাচল করে, সেই ধরনের সামাজিক ব্যাপারগুলোর মাধ্যমে বা সেটিংগুলোকেই এই কমেডি অফ ম্যানার্সে ব্যবহার করা হয়। আসলে কয়েকটা ড্রামা না পড়লে তো আর বোঝা যায় না। দেখো, এই হিস্ট্রির একটা ঝামেলা যে আমি যদি দু একটা ড্রামা না পড়ে আমি কীভাবে বুঝবো যে এটা, এই উদাহরণটাকে আমরা কমেডি অফ ম্যানার্স বলে বুঝবো, তাই না? বা এটাকে আমি কমেডি অফ হিউমার্স মানে বুঝবো। তার মানে আগে একটা ড্রামা বা একটা নভেল বা যেটা আমরা আলোচনা করবো সেটাকে পড়ানো উচিত,
তারপরে ওর আদলে যদি আমরা এই ক্যারেক্টারগুলো খুঁজি তাহলে হয়তো আমাদের বুঝতে আরও বেশি সহজ হতো, কিন্তু আসলে আমাদের অবস্থানটা তা না। হ্যাঁ, আমরা না পড়েই আমরা কমেডি অফ ম্যানার্সের চরিত্র বলে ফেলতেছি। হ্যাঁ, মানুষ না দেখেই আমরা মানুষের চরিত্র বর্ণনা করতেছি, অনেকটা সে চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার মতো, তাই না? যে স্যার একটু চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দেন, তোমাকে আমি চিনিও না জানিও না, এখন সরকারের নিয়ম দিয়ে দিয়েছে যে এই জাতীয় লোকেরা আর একজনের চরিত্রের সার্টিফিকেট দিতে পারবে। তা মোটামুটি দিয়ে দিচ্ছি। তো এরকম আর কি। দ্য ফোকাস অন রিফাইন্ড সেটিংস অ্যালাউড প্লেরাইটস টু এক্সপ্লোর দ্য, দেখো, মিনিয়েট অফ সোশ্যাল ইন্টারাকশনস অ্যান্ড ম্যানার্স। দ্য স্টাইল অফ দ্য কমেডি অফ ম্যানার্স ওয়ার সফিস্টিকেটেড, রিফ্লেক্টিং দ্য এলিগেন্স অফ দ্য ক্যারেক্টার্স লাইভস, তাই না? যেহেতু হাই সোসাইটির, অতএব এদের লাইফটাই হবে কি সফিস্টিকেশন বা সফিস্টিকেটেড, যেখানে আধুনিকতা থাকবে ভাষাগত, পোশাক আশাকে, চালচলনে, খাওয়া দাওয়াতে, হ্যাঁ, একটা এলিগেন্স ভাব থাকবে। এই জাতীয় ব্যাপারগুলোকে মেনলি দেখানো হয়েছে, এবং ভাষাটাও নিশ্চয়ই ওই আঞ্চলিক হবে না, এদের ভিতরে ওইরকম সে একটা হাই ভাষাটা সোসাইটির এলিগেন্স লোকেরা যে হবে। ধরনের ভাষা ইউজ করে, কথাবার্তার মধ্যে তারা ভাব দেখাবে, ইত্যাদি ইত্যাদি। লাভ অ্যান্ড ম্যারিজ থিম, আর এখানে মেনলি যে বিষয়গুলো থাকে, যেহেতু এখানে আমরা যদি থার্ড ইয়ারে গিয়ে দেখবো, আসলে এগুলো না থাকলে বোঝা মুশকিল। দ্য প্লটস অফ দ্য কমেডি অফ ম্যানার্স ফ্রিকুয়েন্টলি রিভলভ অ্যারাউন্ড রোমান্টিক এন্ট্যাঙ্গেলমেন্ট। হ্যাঁ, ওই যে এন্ট্যাঙ্গেলমেন্ট কি, প্রেম কাহিনী, এক পরিবারের ছেলের সাথে আর এক পরিবারের মেয়ের রোমান্টিক কাহিনী চলবে। কোর্টশিপ অ্যান্ড ম্যারিজ, তাই তো, প্রেম বিনিময় চলবে। দেখেছে এক ছেলে 2-3জন মেয়ের সাথে প্রেম করতেছে, বা একটা মেয়ে 2-3জন ছেলের সাথে প্রেম করতেছে, গিয়ে কার সাথে বিয়ে হবে এই যে জড়িয়ে গেল। হ্যাঁ, একজন আরেকজনটা যে জেনে ফেলেছে, হ্যাঁ, এই জেনে ফেলার কারণে এই ঝামেলাগুলো ঘটে যাবে। তো আমরা এরকম কিছু পাবো ড্রামা, যেখানে দেখানো হচ্ছে যে এরকম, হ্যাঁ, প্রেমের ফাঁদে ফেলা হচ্ছে। কারণ কি, সে ওই লেডির পিতামাতার যেহেতু একটাই সন্তান মেয়ে, তার সম্পদ কীভাবে হাতানো যায়। হ্যাঁ, এরকম আর কি। যে সোশ্যাল স্ট্যাটাস, ওয়েলথ, রেপুটেশন আর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইন দেয়ার রিলেশনশিপস অ্যান্ড দ্য পারসুট অফ লাভ অফেন বিকামস এন্টুইন্ড উইথ সোশ্যাল ম্যানুভারিং। মানে কি, সামাজিক অবস্থানের সাথে লাভ পারসুট যেটা, সেটাও জড়িয়ে যায়, মানে ওটা হয়ে যায় অটোমেটিক। যে একজনের মানে কি অটোমেটিক বিয়ে, লাভ, এগুলো কিন্তু 2-1টা পরিবারের মধ্যে ইফেক্ট ফেলে। মনে করো আমি চাচ্ছিলাম যে আমার মেয়ে, মনে করো যে তাকে আমি পড়াশোনা করাবো, বেশ উন্নত জীবনযাপন করে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই হোক এরকম আর কি বানাবো, কিন্তু হঠাৎ করে দেখা গেলো এইচএসসি লেভেলে আমার মেয়ে অন্য একটা ছেলের সাথে প্রেম শুরু করছে, তখন কী ঘটনা ঘটে বলো তো? কী হবে এখন? কী করা যায়? এটা থেকে কি আর রক্ষা করা যাবে তাকে? যাবে বলো? বাঁচানো যাবে? একদম। এখন তুমি তখন বাবা তখন হয়ে যাবে ভিলেন। হ্যাঁ, বাবা তখন হয়ে যাবে ভিলেন, বাংলা সিনেমার মতো, যে বাবা এই কথা বলতেছে, বাবা কেন আসামি? বাবা কেন আসামি হয়ে যাবে। হ্যাঁ, আর ওদিকে রিক্সাওয়ালা হয়ে যাবে হিরো আমার মেয়ের জন্য। হ্যাঁ, সে ভাববে যে ওই রিক্সাওয়ালার সাথে ওই টিনের ছাদে ঘুমানোর মধ্যেও শান্তি আছে, তোমার এই রাজপ্রাসাদে আমার জন্য শান্তি নেই। এরকম ডায়ালগ দিবে। স্যার, এগুলার জন্য তো আমাদের এই মুভিগুলাই দায়ী। না, ওরাই আমাদের এই ধরনের উল্টাপাল্টা কনসেপ্ট গুলো তৈরি করে হ্যাঁ, দেয়। কনসেপ্ট একদিকে তারা তৈরি করেছে, আর একটা হচ্ছে একটা কনসেপ্ট তুলে ধরেছে। দুটাই জিনিস আসলে, একটা কনসেপ্ট ছিল সমাজে, সেটাকে তুলে ধরেছে, অথবা এই কনসেপ্টটা তৈরি করার মাধ্যমে তারা আবার কিছু মানুষকে এই কনসেপ্ট দিচ্ছে যে না, সামাজিকতা যাই হোক, প্রেম স্বর্গীয়। হ্যাঁ, প্রেম মানে ভাঙা ছাদের নিচেও থাকা যায়, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে চাঁদ তারা দেখবো আমরা। হ্যাঁ, তাও আমরা আমাদের ভালোবাসাকে পবিত্র রূপেই পালন করব, এরকম দেখানো হচ্ছে। তো যেটা আমরা পড়লাম আন্ডারস্ট্যান্ড দ্য ম্যান, যে পড়লাম আমরা, ওখানে তো বোঝা গেছে নাকি যে রোমান্টিক প্রেমের থেকে যে রিয়েল রিলেশনশিপ, এটা সবচেয়ে বেশি জরুরি। তো এরকম কিছু বিষয় এখানে দেখানো প্র্যাকটিক্যাল এন্ড প্র্যাগম্যাটিক লাইফটাই প্র্যাগম্যাটিক হতে হবে নাকি। তা এই হচ্ছে আমাদের মোটামুটি কিছু ফিচার। তাহলে ফিচারগুলো একটু খেয়াল রাখবা। ফিচারগুলো কি দেখো, স্যাটায়ার অ্যান্ড সোশ্যাল ক্রিটিক, রেজুলেশন অ্যান্ড অর্ডার, উইটি ডায়ালগ অ্যান্ড রেপার্টি, স্টক ক্যারেক্টার্স, মাস্কিং অ্যান্ড ডিসগাইজ, ইন্ট্রিকেট প্লটস অ্যান্ড ডিসেপশন। মানে যদি তোমরা একটু এই ইয়াগুলোও মনে রাখো এখন, তাও কিছু না কিছু লেখা যাবে, তাই না? মানে তোমরা লিখতে পারবা, মানে পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে যে আমি কী কী দিব। সোশ্যাল সেটিং, তাহলে সোশ্যাল সেটিংয়ে আমরা কী দেখলাম? মেনলি এই নাটকের সেটিংটা হবে আরবান এবং হায়ার ক্লাস সোসাইটি, তাই তো? এবং এদের মধ্যে আচার আচরণগত এবং মানে কি বলবো, তাদের ম্যানারের যে সফিস্টিকেশন, সেই বিষয়গুলো মেনলি এখানে তুলে ধরা হবে। লাভ অ্যান্ড ম্যারেজ মানে কি বুঝতেই পেরেছো এখানে কি বলা হচ্ছে। এরপর হচ্ছে কি প্লে রাইটস অ্যান্ড ওয়ার্কস। এখানে কিছু দেখো, এই যে উইলিয়াম কনক্লিভের কথা আমি বলছিলাম, বিশেষ করে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা তো তোমরা থার্ড ইয়ারে পড়বা, সেখানে দেখতে পাবা যে কী ধরনের পেঁচানো। হ্যাঁ, মানে কার সাথে যে কার সম্পর্ক, মানে বোঝাই মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তারা জানো তাদের কোনো কাজ নেই, শুধু খাওয়া দাওয়া করা আর এই প্রেম প্রীতি করা।
যেহেতু উঁচু সমাজের মানুষের তো এটাই কাজ, তাদের তো আর কাজকর্ম থাকে না, বিশেষ করে ছেলে মেয়েদের ওই পড়াশোনা করা আর ওই মনে করো যে প্রেম প্রীতি করা। আর গরিব ছেলে মেয়েদেরকে তা তো মাঠে কাজ করতে হয়, রিক্সা টানতে হয়, তারপর পড়াশোনা করতে হয়, এদের তো আর কাজ নাই, তো এই সকল কাজে তারা জড়িয়ে পড়ে। বলছে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, না এভাবে ওয়ে মানে কি ম্যানার, এখানে ম্যানার বোঝানো হয়েছে, তো এই হিসাবে কমেডি অফ ম্যানার্স এখানে দেখানো হচ্ছে। তাহলে কংগ্রিভ ইজ অফেন কনসিডার্ড ওয়ান অফ দ্য মাস্টার্স অফ দ্য কমেডি অফ ম্যানার্স। হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস ইনক্লুড দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, দ্য স্কুল ফর স্ক্যান্ডেল, এগুলো দেখো নামগুলো খেয়াল করলে বুঝতে পারবা। দ্য স্কুল অফ স্ক্যান্ডেল। Congreve's plays are known for their witty dialogue, intricate plot and satirical portrayal of the societal convention, একই জিনিস। তারপর হচ্ছে উইলিয়াম ওয়েস্টারলি, যা হচ্ছে দ্য কান্ট্রি ওয়াইফ, দেখো মেয়েদের কথা নিয়ে আসছে না, ইজ আ নোটেবল এক্সাম্পল অফ দ্য কমেডি অফ ম্যানার্স। ইট এক্সপ্লোরস থিমস অফ ম্যারিটাল, দেখো ম্যারিটাল ইনফিডিলিটি, ওই যে যেমনটা হচ্ছে আর কি আমাদের সমাজে, যে একজনের হাতে বিয়ে হয়েছে অথচ আরেকজনের হাতে প্রেম করে ব্যাপারটা, অথবা ছেলে বিদেশ থাকে সেখান থেকে টাকা পয়সা পাঠাচ্ছে বইয়ের নামে, আর বউ এদিকে আরেকজনের হাতে বিয়ে করে অলরেডি সংসার করতেছে, অথচ আরেক স্বামী জানেই না। হ্যাঁ, এগুলো হচ্ছে ইনফিডিলিটি। অ্যান্ড স্যাটারাইজেস দ্য ম্যানার্স অফ দ্য রেস্টোরেশন পিরিয়ড। তারপর হচ্ছে জর্জ এথারেজও বেশ লিখেছে, যেমন হচ্ছে দ্য ম্যান অফ মুড। দেখো সব কিছুর মধ্যে কিন্তু আমরা এক ধরনের ম্যানার বা মুড এই কথাটা পাচ্ছি। হিজ প্লেস আর ক্যারেক্টারাইজড বাই দেয়ার পোর্ট্রেয়াল অফ ফ্যাশনেবল সোসাইটি অ্যান্ড দ্য ইউজ অফ উইটি ডায়ালগ টু এক্সপোজ দ্য ফয়বলস অফ দ্য আপার ক্লাস। ফয়বলস মানে কি, ওই যে ফলিস বা ফয়বলস বা শর্টকামিংস। রিচার্ড ব্রিন্সলেস শেরিডান, ইনি হচ্ছে কি, দেখ শেরিডান ওয়াজ অ্যান Irish playwright and politician known for his comedic works. His famous play, দেখো তিনি কিন্তু একদম আইরিশ, তাই না, তিনিও একই ধরনের নাম নিয়েছে, দ্য স্কুল ফর স্ক্যান্ডেল। দেখো আরেকটা পেয়েছি কিন্তু আমরা, দেখো দ্য স্কুল ফর স্ক্যান্ডেল উইলিয়াম কমগ্রিভের, ইনি হচ্ছে ইজ আ ক্লাসিক এক্সাম্পল অফ দ্য কমেডি অফ ম্যানার্স, হাইলাইটিং দ্য হিপোক্রেসি অ্যান্ড গসিপ প্রিলেভেন্ট ইন দ্য আপার ক্লাস। এই যে গসিপ, হ্যাঁ, বিশেষ করে মেয়েদের ভিতর দেখা যায় কি, একসাথে জড়ো হওয়া মানে কি, নিজেদের ভিতরে অন্যকে নিয়ে গল্প করছে যে আপাতত প্রেজেন্ট নেই, আবার তুমি অ্যাবসেন্ট থাকবে, দেখো তোমাকেও নিয়ে কথা হচ্ছে অন্য একদিন। এই যে বিষয়গুলো এগুলো তুলে ধরা হয়েছে। আফরাবেনকে আমরা পড়েছি এর নাটক একটা, জি স্যার। কোনটা? ওমেন ক্যারেক্টার, একজন ওমেন রাইটার। কোনটা পড়ে? তোমরা পড়োনি, সরি, এটা তো থার্ড ইয়ারে, আমি ভুল করেছি। অরণ্যক বলে একটা নভেল আছে তখন, হ্যাঁ। তারপর দেখো আফরাবেন, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইংলিশ উইমেন টু আর্ন আ লিভিং অ্যাজ এ রাইটার, কন্ট্রিবিউটেড টু দ্য কমেডি অফ ম্যানার্স উইথ প্লেস। দেখো তিনি প্রথম বলা হচ্ছে যে একজন উইমেন লেখালেখিকে তার মানে প্রফেশন হিসাবে নিয়েছিলেন। তার প্লে যেমন হচ্ছে দ্য রোভার। হিজ ওয়ার্কস চ্যালেঞ্জ ট্রেডিশনাল জেন্ডার রোলস অ্যান্ড ইনক্লুডেড এলিমেন্টস অফ উইট অ্যান্ড স্যাটায়ার। তো এইভাবে আমরা মোটামুটি কয়েকজন রাইটারকে পেলাম। তারপরে কিছু দেখো এই থিমেটিকভাবে আলোচনা করতে হবে, তোমাকে প্রথমে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাতে হবে যে সামাজিক অবস্থান কী ছিল, তারপরে ড্রামার কিছু ফিচারগুলো দেখাতে হবে, তারপরে ওই ধরনের ড্রামা লিখেছে এমন কাউকে দেখাতে হবে। এন্ডিওরিং সিগনিফিকেন্স, তারপর মানে এটা পরবর্তী জেনারেশনের উপরে কতটা ইফেক্ট ফেলছে সেটা, তাই না। হোয়াইল দ্য কমেডি অফ ম্যানার্স ওয়াজ পার্টিকুলারলি পপুলার ইন দ্য লেট 17 and 18 centuries, ইটস ইনফ্লুয়েন্স পারসিস্ট ইন মডার্ন লিটারেচার অ্যান্ড ড্রামা। দ্য জানরা লেড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর লেটার কমেডিজ দ্যাট এক্সপ্লোর সোশ্যাল মোডস, দেখো ক্লাস ডিস্টিংশন and the complexity of human relationship. Playwrights such as Oscar Wilde on the 19th century and modern television writers দেখো ও আর ডেট টু দ্য কমেডি অফ ম্যানার্স ফর ইটস লেগাসি অফ শার্প উইট অ্যান্ড সোশ্যাল গ্রিড। এটুকু দিলেও চলবে, না দিলেও চলবে। ইন কনক্লুশন, অতএব কনক্লুশন কি সেটা তো বুঝতে পারছো। তো এই হচ্ছে কমেডি অফ ম্যানার্স নিয়ে আলোচনা। কি বোঝা গেল কিছু? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে তাহলে আমি রেস্টোরেশন ওই অংশটা একটু পড়াই দিই, যেহেতু তোমরা বলতেছো সমস্যা। আচ্ছা, তাহলে আমরা তো এলিজাবেথান এইজের বা ওখানকার ওইগুলো পড়ছি নাকি? হ্যাঁ স্যার। তাহলে ওর সাথে রেস ধরে কিন্তু আমাদের এখানে দেখতে হবে। দেখো হিস্ট্রিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটাই মেইন এখানে, কারণ এখান থেকে অনেকগুলো কোশ্চেন আছে। হচ্ছে হিস্ট্রিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কী ঘটলো এখানে। আমরা জানি কমনওয়েলথ পিরিয়ড পর্যন্ত কী ঘটেছিল, মানে পিরিয়ডটা এজ শেষ 1660, আর রেস্টোরেশন পিরিয়ড শুরু হলো কবে থেকে? 1660 থেকে। তাহলে 1660-তে রেস্টোরেশন কমনওয়েলথ পিরিয়ড শেষ হলো আর রেস্টোরেশন পিরিয়ড শুরু হলো। রেস্টোর করা মানে কি? এখানে রেস্টোরেশন শব্দটা কেন আসতেছে? মোনার্কিকে রেস্টোর করা। উইলিয়াম সেকেন্ডের আবার রাজক্ষমতায় বসানো। মানে চার্লস দ্য সেকেন্ড, তাই তো? সরি, চার্লস চার্লস দ্য সেকেন্ডকে, ওটাই হচ্ছে রেস্টোরেশন থেকে, মানে মোনার্কি আবার পুনরায় চালু করা হলো, রাজার শাসন আবার পুনরায় আসলো। The historical and political background of the Restoration in England is closely tied to the complex events of 17th century, including the English Civil War, the interism মানে হচ্ছে যে কমনওয়েলথ, and the eventual return of the monarchy under Charles II. The political landscape during the Restoration was marked by a desire for stability after the upheavals of Civil War. Civil War কাদের মধ্যে হয়েছিল?
ওই যে প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটি এদের ভিতরে, তাই না, পিরিটানিজম, এর মধ্যে একটা দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। আমাদের দেশে কি সিভিল ওয়ার চলতেছে মাঝে মাঝে? জি স্যার। চলছে না আমাদের স্যার। দেশেও বর্তমানে? হুম, আমাদের দেশেও কিন্তু সিভিল ওয়ার চলতেছে। স্কুল কলেজে এই যে মাঝে মাঝে পিটিএ মারতেছে কাউকে, ভাঙচুর করতেছে, এবং এক ধরনের, হ্যাঁ, সেই মানে কি বলবো, আদিম যুগের, মিডিল এজের মানুষ বলা হচ্ছে, আদিম যুগের মানুষ যেন একটা হত্যা করে, খুন করে বা ভাঙচুর করে যে একটা মজা পেত না, আমাদের দেশের এখনকার ছেলে মেয়েরা এটা করে খুব মজা পায়, কারণ এটাকে গেম মনে করে তারা। তারা ওই যে মোবাইল ফোনে গেম খেলতে খেলতে এমন একটা অবস্থানে পৌঁছে গেছে, ঠিক আছে, যে তারা ভাঙচুর করলে মজা পায়। ধ্বংস, ভাঙচুর, এগুলো একটা হিরোইক বা অ্যাডভেঞ্চারাস ওয়ার্ক বলে মনে করতেছে, আমার কাছে মনে হচ্ছে তাই। হ্যাঁ, এবং খুবই মজা পাচ্ছে তারা। স্যার বিশেষ করে রিসেন্টলি যেটা হইতেছে এটা একদম চরম মাত্রার বেয়াদবি যদি কিছু সেটা তো থাকে বলতেছি যে এইগুলাই। একটা স্কুল কলেজ ভেঙে, তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠান ভাঙে এবং ভেঙে মজা পায় স্টুডেন্টরা, এটা কোন দেশে আছে বলো? এরকম ইতিহাস আমরা পৃথিবীর আর কোন দেশে পেয়েছি যে শিক্ষা প্রতিষ্ঠান এরকমটা চলছে? ইভেন স্যার এই যে কম্পিউটার গুলা থেকে শুরু করে চেয়ার পর্যন্ত বাদ রাখতেছে না। এরা পড়াশোনা করে ভবিষ্যতে চাকরি বাকরি পাইলে এরা কি করবে? চোর হবে না, এরা কি হবে স্যার? সেটা তো আমি বলতেছি, এটা তো আগেও তোমাদেরকে এই বিষয়টাই বলছি, যে বিষয়গুলো এরকম যে আমরা কোন অবস্থানে আছি এখন বর্তমানে। এবং বললামই তো যে এখন স্টুডেন্টদের আচরণ তো অনেক বেশি উগ্রবাদী, উগ্রতার মধ্য দিয়ে যাচ্ছে। এটা চলতে পারে না, এইভাবে হয় না। হ্যাঁ, একটা মানুষের একটা বয়স আছে, যার আগ পর্যন্ত সে সঠিকটা বুঝে না। সেই বয়সের আগ পর্যন্ত টাকা দেওয়া, ক্ষমতা দেওয়া, এগুলো ঠিক না, সে বুঝবে না। হ্যাঁ, দুর্নীতি একজন মানুষ করবে, তাকে তুমি শাস্তি দাও, কিন্তু তাই বলে একটা প্রতিষ্ঠান ভাঙাতে যাবে না, তাই না? মনে করো আমি আমার কলেজে দুর্নীতি করেছি, তাহলে তুমি আমাকে ধরে নিয়ে গিয়ে পুলিশে দাও, বিচার হোক, জেলে দাও, কিন্তু তাই বলে তুমি আমার প্রতিষ্ঠান ভাঙবা, একটা সরকারি প্রতিষ্ঠান তুমি ভেঙে ফেলবা? এটা কি ধরনের হতে পারে? আর স্যার এই যে সবাই মিলা যায় যে এই যে মক জাস্টিসের নামে যে এটা করতেছে, সবাই মিলা মারধর করতেছে, দেশে তো একটা আইন আছে, একটা ল আছে, তারা সেইটার ব্যবহার না করে না, নিজেরাই আইন হাতে এইভাবে নিয়ে চলতে থাকলে নিজেরাই তো যে যা খুশি এটা মারবে, তাই না? যে যা খুশি করতেছে। যাকে তাকে মারবে। তো যদি এরকমটা চলতে থাকে, যে আমরা ভাবতেছি যে জনগণ বলে চালাই দিব, কিন্তু তাহলে তো এটা একটা মানে খুবই মানে একটা আতঙ্কজনক পরিবেশ, কারণ যে কোনো কেউ কখন যে কোনো সময় মারতে পারে কাউকে দল নিয়ে এসে। ব্যাপারটা এরকম হয়ে গেছে না? আর দলের জন্য দেশের ক্ষতি করা, এটা তো দলের জন্য দেশের ক্ষতি করা হচ্ছে, তাই না? দেশের জন্য তো উপকারী না এটা। এটা একজন দল বা একটা মানে কি বলবো, এদেশের মানুষ আসলে সেই অনেক আগেই এরকম বিদেশি রাষ্ট্র বলতো যে এদেশের মানুষের মধ্যে কোনো দেশপ্রেম নেই। তার একদম বাস্তব প্রমাণ আমরা প্রতিটা মুহূর্ত দিচ্ছি যে আমরা দেশকে ভালোবাসি না। সেটা সে মানে কি বলবো, এখানে শিক্ষিত অশিক্ষিত ধর্মগুরু থেকে শুরু করে কাউকে আমি আর মানে মনে করতেছি না দেশের জন্য কল্যাণকর কেউ ভাবতেছে। সবাই যার যার ক্ষমতা এবং অবস্থান থেকে। তা ওইরকম এক সময় ছিল ইংলিশ মানে সিভিল ওয়ার হয়েছে। তাই বলছি দেখো, ইংলিশ সিভিল ওয়ার হয়েছে কত 1642 থেকে 1651, কারণ 49-এ আমরা চার্লস দ্য ফার্স্টকে কী করেছি, বিহেডেড করেছি, তাই না? হ্যাঁ, তাই বলছি দ্য ইংলিশ সিভিল ওয়ার ওয়াজ দ্য প্রাইমারি কনফ্লিক্ট বিটুইন দ্য মোনার্ক রিপ্রেজেন্টেড বাই দ্য চার্লস ফার্স্ট এবং পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট এবং চার্লস দ্য ফার্স্টের ভিতরে একটা যুদ্ধ, তাই তো? চার্লস দ্য ফার্স্ট চাচ্ছে তার নিজের মতো করে শাসন করতে, নিজের মতো চলছে। পার্লামেন্ট বা ধর্ম যেটা পিরিটানিজম, তারা চাচ্ছে যে না, রাজার শাসন চলবে না, জনগণের শাসন চালাতে হবে। এইভাবে মোটামুটি ইট ওয়াজ ফুয়েলড বাই ডিসপিউটস ওভার দ্য রয়্যাল অথরিটি, রিলিজিয়াস ডিফারেন্সেস অ্যান্ড ইকোনমিক ইস্যুস। দ্য ওয়ার রেজাল্টেড ইন দ্য টেম্পোরারি ওভারথ্রো অফ দ্য মোনার্ক, দ্য ট্রায়াল অ্যান্ড এক্সিকিউশন অফ দ্য চার্লস দ্য ফার্স্ট অ্যান্ড দি এস্টাবলিশমেন্ট অফ দ্য কমনওয়েলথ আন্ডার অলিভার ক্রমওয়েল। তাই তো? এর অধীনে কমনওয়েলথ পিরিয়ডটা শুরু হলো। তারপর যেহেতু কমনওয়েলথ চলতেছে, ইন্টারিজম চলতেছে, মানে যে সময়ে কোনো মোনার্ক নেই। দেখো ইন্টারিজম মানে কি, মানে এটা মানে কোনো হচ্ছে রাজার শাসন নেই। উইদাউট মোনার্ক। বিগ্যান দ্য এক্সিকিউশন অফ চার্লস দ্য ফার্স্ট ইন 1649. England was governed by the Commonwealth under Oliver Cromwell and later the Protectorate under Cromwell's rule as Lord Protector. This period saw significant political and religious changes. এরপর হলো কি, চ্যালেঞ্জেস অ্যান্ড আনরেস্ট আন্ডার দ্য প্রোটেক্টরেট। তাহলে এই কমনওয়েলথ পিরিয়ডে আবার কী ধরনের চ্যালেঞ্জ শুরু হলো? দ্য প্রোটেক্টরেট ফেসড চ্যালেঞ্জেস ইনক্লুডিং ইকোনমিক ডিফিকাল্টিস, রিলিজিয়াস টেনশনস অ্যান্ড কনফ্লিক্ট উইথ পার্লামেন্ট, যেমন আমাদের চলতেছে না এখন বর্তমানে যেমন আমরা এখন আছি ইউনিস, তাই তো, উপদেষ্টা হিসাবে। তো ওইরকম ওই মনে করো যে চার্লস দ্য অলিভার ক্রমওয়েল ওরকম ছিল, যিনি চালাতে চেয়েছেন কিন্তু তিনি পারেননি। Oliver Cromwell's attempt to rule as a quasi-monarch faced opposition from various factions and his death in 1658 led to a power vacuum. এরপর কি হলো, রিচার্ড ক্রমওয়েল আসলো, তার ছেলে, 1658. After Oliver Cromwell's death, his son Richard Cromwell assumed the role of Lord Protector. However, Richard's rule was marked by political instability and lack of support. জনগণ তাকে সাপোর্ট করতেছে না। যেমন এখন যে অবস্থা, যদি এরকম চলতে থাকে তাহলে কি হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাপোর্ট পাবে না, না পাওয়ার কারণে তাকে একসময় রিজাইন করতে হবে।
His resignation in 1659 further contributed to the uncertainty of the political situation. এরপর হলো কি দ্য কনভেনশন পার্লামেন্ট, যখন ওটা শেষ হয়ে গেল 1659-এ, যখন রিচার্ড ক্রমওয়েল রিজাইন দিছিল, উইথ দ্য প্রোটেক্টর ফল্টারিং, তারা ব্যর্থর কারণে পলিটিক্যাল লিডার স দ্য নিড ফর আ রিটার্ন টু মোনার্কিক্যাল রুল। দেখো তারা আবার ভাবলো এইভাবে দেশ চলতে পারে না, আবার মোনার্ককে নিয়ে আসতে হবে। একই সিস্টেম, কিন্তু আমরা মোটামুটি একই সিস্টেমে চলতেছি, একদম সূত্রের মতো। দ্য কনভেনশন পার্লামেন্ট কনভেন্ট 1660 প্লেড আ ক্রুশাল রোল ইন ইনভাইটিং চার্লস দ্য সেকেন্ড টু রিটার্ন ফ্রম এক্সাইল অ্যান্ড অ্যাজিউম দ্য থ্রোন। The political climate favored the restoration of the monarchy as a means of restoring order. বুঝতে পারছো? এবার হচ্ছে ডেক্লারেশন অফ ব্রেডা, এটা একটা ল। দেখো বলছে প্রায়র টু হিজ রিটার্ন চার্লস দ্য সেকেন্ড ইস্যুড দ্য ডিক্লারেশন অফ ব্রেডা, মানে এই আইনের মাধ্যম দিয়ে কী করলো, আউটলাইনিং হিজ টার্মস ফর দ্য রেস্টোরেশন। দ্য ডিক্লারেশন অফার্ড অ্যামনেস্টি টু ফর্মার এনিমিস, সেখানে ঘোষণা করা হলো যে কোনো শত্রুকেই করা হবে না, আঘাত করা হবে না। ঠিক আছে, যারা শত্রু ছিল আগে, যাদেরকে শত্রু ভাবা হচ্ছে, তাহলে চার্লস যখন সেকেন্ড ফিরে আসবে তখন দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা হবে না, কারণ সে তো মানে তার বাবাকে যারা হত্যা করেছিল তাদেরকে কি করা হবে এখন? তাহলে চার্লস দ্য সেকেন্ড এসে সেও নিশ্চয়ই হত্যা করবে, কিন্তু তার আগ পর্যন্ত তাকে দিয়ে একটা প্রতিজ্ঞা করায় নেওয়া হলো যে আপনি আসতে পারেন, কিন্তু স্যার তারপরও তো অলিভার ক্রomwell-এর ডেড বডি তুলে সেটারে তো ওই কঙ্কালটারে তুলে ঝুলায় রাখছে। না, সেটা তো আছেই, কি করা যাবে, কিছু তো করার নেই। ওই যে বললাম যে আসলো, সেই ঘোষণার মাধ্যম দিয়ে আসলো, তাই না? কিন্তু তারপরে তো হলো না। প্রমিস রিলিজিয়াস টলারেন্স, যে ক্যাথলিক প্রোটেস্ট্যান্টের মধ্যে যে দ্বন্দ্ব, সেটাকে টলারেট করতে হবে। এক্সপ্রেস দ্য কমিটমেন্ট টু ওয়ার্ক উইথ পার্লামেন্ট, সেও করলো যে না, পার্লামেন্টের সাথে কাজ করবো। ইট ওয়াজ অ্যান এসেন্সিয়াল পলিটিক্যাল ডকুমেন্ট দ্যাট ফ্যাসিলিটেটেড হিজ অ্যাকসেপ্টেন্সি বাই ভেরিয়াস ফ্যাকশনস, তখন তাকে যে সবাই গ্রহণ করে নিল এটার মাধ্যমে। লেজিসলেশন নালিফাইং, দেখো নালিফাইং দ্য ইন্টারিজম, দ্য কনভেনশন পার্লামেন্ট পাস লেজিসলেশন টু নালিফাই অ্যাকশন, নালিফাই মানে বাতিল করা, ডিউরিং দ্য, ওই যে মানে এখন যদি মনে করি এরকম আছে না যে এক সরকার আসতেছে আর এক সরকারের রুলস বা রেগুলেশনগুলোকে বাতিল করতেছে, এখানেও ঠিক সেই ঘটনা ঘটানো হয়েছে। এসেন্সিয়ালি এরেজিং দ্য লিগাল অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জেস ইমপ্লিমেন্টেড ডিউরিং দ্য রিপাবলিকান পিরিয়ড। দ্য লেজিসলেটিভ অ্যাকশন মার্ক দ্য ফর্মাল এন্ড অফ দ্য কমনওয়েলথ অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য রেস্টোরেশন। তাহলে এই লেজিসলেশনের মাধ্যমে কী করা হলো, কমনওয়েলথ পিরিয়ডকে শেষ করে রেস্টোরেশন পিরিয়ড শুরু হলো। স্ট্যাবিলাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশনাল মোনার্কি, যেটা এখন বর্তমানে চলতেছে। এখন কি রাজা আছে না ইংল্যান্ডে? হ্যাঁ স্যার। এখন আমাদের এটা ইংল্যান্ডের এখন ইয়েটা কি বলতো, শাসন ব্যবস্থাটা কি? সাংবিধানিক রাজতন্ত্র নাকি? নামমাত্র রাজতন্ত্র। হ্যাঁ, ওই যে ওই রকমই, হ্যাঁ, যে পার্লামেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু রাজারা তাদের মোটামুটি একটা অধিকার ভোগ করবে। তারপর দ্য রেস্টোরেশন এরা স দ্য ডেভেলপমেন্ট অফ আ মোর স্টেবল পলিটিক্যাল অর্ডার, চার্লস দ্য সেকেন্ড ফেস চ্যালেঞ্জেস বাট ম্যানেজ টু নেভিগেট পলিটিক্যাল কমপ্লেক্সিটিস। দ্য পিরিয়ড লেড দ্য ফাউন্ডেশন ফর দ্য ইভলিউশন অফ কনস্টিটিউশনাল মোনার্কি, এমফাসাইজিং দ্য রোল অফ পার্লামেন্ট অ্যান্ড দ্য লিমিটেশন অন রয়্যাল পাওয়ার। দেখো এখানে তাহলে পার্লামেন্টের রোলটাকে এমফাসাইজ করে রয়্যাল পাওয়ারকে কমানো হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, তাই না? দ্য অ্যাবভ মেনশন পলিটিক্যাল, এটা গেল কি ফিচার্স অফ দ্য রেস্টোরেশন এজ। যদি আমরা সাহিত্যের ক্ষেত্রে এবার একটু দেখি যে লিটারারি ফিচার কী কী হতে পারে, বলছে কালচারাল অ্যান্ড আর্টিস্টিক ফ্লারিশমেন্ট। তার মানে রেস্টোরেশন পিরিয়ডে, পিরিয়ডিয়ান এজে সাহিত্যকর্ম কিন্তু এভাবে ফ্লারিশ হতে পারেনি। যেগুলো হয়েছে সেগুলো আবার তার ধর্মীয় আর কি, হ্যাঁ ধর্মীয়, যেমন হচ্ছে জন মিল্টন লিখেছে, হ্যাঁ জন ডান লিখেছে ধর্মীয় কবিতা, ধর্মীয় ড্রামা, ধর্মীয় এপিক, যেমন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন, স্যামসন অ্যাগনিস্ট, সবই হচ্ছে বিবলিক্যাল। কিন্তু তার মানে পিরিয়ডিয়ান এজে মোটামুটি একজন ধর্মীয় থিম না নিয়ে কোনো কিছু লিখতে পারতো না, ঠিক আছে? তো পরবর্তী কী হলো, যেহেতু সেই এলিজাবেথান এজের মতো আবার সেই ধর্মীয় প্রভাব থেকে মুক্তি পাইলো, তাই না? রাজনৈতিক দ্বন্দ্ব বা এগুলো কমে গেল, এই কারণে কী হলো, নতুন করে আর্ট এবং কালচার রিভাইভ করলো। তারপর হচ্ছে দ্য রেস্টোরেশন এরা স আ রিভাইভাল অফ দ্য আর্টস অ্যান্ড কালচার, থিয়েটার্স ওয়ার ওপেন্ড, দেখো ওপেন্ড, এবং লিটারেচার, তাই তো কী হলো, ফ্লারিস্ট উইথ দ্য এমার্জেন্স অফ দ্য কমেডি অফ ম্যানার্স। তাহলে ড্রামাটা শুরু হল কমেডি অফ ম্যানার্স দিয়ে। দ্য কোর্ট অফ চার্লস দ্য সেকেন্ড বিকাম আ সেন্টার অফ ইন্টেলেকচুয়াল অ্যান্ড আর্টিস্টিক অ্যাক্টিভিটি, ওই এলিজাবেথের মতোই। সায়েন্টিফিক অ্যান্ড ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট, দ্য পিরিয়ড উইটনেস দ্য এস্টাবলিশমেন্ট অফ রয়্যাল সোসাইটি ইন 1660, রিফ্লেক্টিং আ গ্রোয়িং ইন্টারেস্ট ইন সায়েন্টিফিক ইনকোয়ারি অ্যান্ড দ্য পারসুট অফ নলেজ। It was a time of scientific advancement and the exchange of ideas. Political changes, the restoration brought back the monarchy with Charles II taking the throne. However, it marked the beginning of a constitutional monarchy with the powers of monarchy increasingly constrained by parliament. Religious tension, দেখো তাহলে রিলিজিয়াস টেনশনও কেটে গেল। দ্য বলছে কি, দেখো ক্ল্যারেডন কোড, আ সিরিজ অফ লজ পাস ডিউরিং দ্য রেইন অফ চার্লস II sought to restrict the activities of non-conformist Protestant. তার মানে যারা নন কনফর্মিস্ট, মানে যারা হচ্ছে মেনে নেবে না, মানে মধ্যপন্থায় না এসে এক্সট্রিম হবে, তাদের অ্যাক্টিভিস্টকে রেস্ট্রিক্ট করা হলো।
রিলিজিয়াস টেনশন পারসিস্টেড অ্যান্ড ডিবেটস ওভার রিলিজিয়াস টলারেন্স কন্টিনিউড। কিন্তু এত কিছু পড়ার পরেও রিলিজিয়াস টেনশন কিন্তু বাড়তেছিলই। এর মধ্যে অ্যাংলো ডাচ ওয়ার, এর মধ্যে দ্য রেস্টোরেশন পিরিয়ড স কনফ্লিক্টস উইথ দ্য ডাচ রিপাবলিক নন অ্যাজ অ্যাংলো ডাচ ওয়ার্স। দিজ নেভাল কনফ্লিক্টস আর ড্রিভেন বাই ইকোনমিক কম্পিটিশন অ্যান্ড পলিটিক্যাল রাইভালরি। মেনলি অর্থনৈতিক বা রাজনৈতিক কারণেই এই যুদ্ধগুলো কিছু কিছু দু একটা হয়েছে। তো এইরকম কিছু থাকার কারণেও মোটামুটি চার্লস দ্য সেকেন্ডও বেশি দিন সিংহাসনে থাকতে পারেনি, কারণ রিলিজিয়াস টেনশনটা সবচেয়ে বড় কাজ করেছে। ইন কনক্লুশন, ইট ক্যান বি সেড দ্যাট দ্য রেস্টোরেশন এজ ওয়াজ আ টাইম অফ ট্রানজিশন অ্যান্ড রিবিল্ডিং ফর ইংল্যান্ড। ইট মার্ক দ্য এন্ড অফ টিমেলচুয়াস সিভিল ওয়ার এরা and the establishment of a more stable political order. The developments during this period laid the groundwork for subsequent political and cultural changes in England and had a lasting impact on the evolution of constitutional monarchy. এই হলো মোটামুটি আমাদের রেজিস্ট্রেশনের কথাগুলো। এর ভিতরে দেখা যাচ্ছে এগুলো যেহেতু কোশ্চেন আনসারের জন্য বেসিক কিছু কোশ্চেন কথা আনা হয়েছে, এর অনেক ইতিহাস আছে, অনেক জটিলতা আছে, হ্যাঁ, সেগুলো তো আনা হয়নি। তো কি বোঝা গেল বিষয়টা এবার? জি স্যার। হ্যাঁ স্যার। স্যার রেস্টোরেশনের কাহিনীটা খুব রিলেট করা যায়, কারণ আমাদের দেশে এই কাহিনীগুলো বর্তমানে হইতেছে। হতে পারে এক সময় যে আবার রেস্টোর করতে হবে নাকি। যা হোক, কারণ কি মানে এখন দেশের যে অবস্থা, একটা দল তো মনে করতেছে তারা অলরেডি ক্ষমতা পেয়ে গেছে নাকি, এরকম না ব্যাপারটা? মানে একটা দল মনেই করতেছে সে অলরেডি ক্ষমতা হাতে পেয়ে গেছে। বিএনপিরা মনে করতেছে তাদের ক্ষমতা অলরেডি হয়ে গেছে, তারা যেভাবে চলতেছে, মানে আওয়ামী লীগরা মানে লীগরা যারা করতেছিল যা করছে তারা এখন বিএনপিরা শুরু করছে আবার, কিন্তু তারা চাঁদাবাজি থেকে শুরু করে ক্ষমতা মনে হচ্ছে তারা অলরেডি ক্ষমতা জিতে গেছে। এতদিন তারা গর্তে লুকাইছিল, এখন আবার রক্ত দেওয়া শুরু করছে, আবার মিছিল শুরু করছে, সে একই মিছিল, আরও দেব রক্ত। তো এতদিন দিসনিকা রক্ত, এতদিন কইছিল রক্ত, রক্ত কি ঠান্ডা হয়ে গেছিল? হ্যাঁ, মানে একই ধরনের আমরা, ওই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যাই বলো না কেন, আমাদের চিন্তাভাবনার দিক থেকে আমি দেখতেছি সবাই ওই ক্ষমতালোভী শেষ পর্যন্ত, ক্ষমতার জন্য। দেশের জন্য ভাবার লোক নাই, দেশের জন্য ভাবার কোনো লোক নাই। তো যাই হোক, দেখতে থাকি, খেলা দেখতে থাকো, সময়ের সাথে সাথে বোঝা যাবে আসলে, কারণ সময় তো চলমান, ইতিহাসও চলমান, ইতিহাস রিপিট হবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা মানুষ 70-80 বছর বেঁচে মনে করি পৃথিবীর অনেক কিছু জেনে গেছি, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না পাওয়া পর্যন্ত আমরা আসলে বুঝি না যেগুলো কী করা উচিত। অতএব যেই নতুন আসে সেই মনে করে আমি হচ্ছে হামবড়া, আমি যা বলবো তাই চলবে, এরকম আর কি। রাজনীতি ক্ষমতা দিয়ে চলে না, এটা অনেকটা মানুষের কল্যাণের জন্য প্রয়োজন। হ্যাঁ, রাজনীতি কিসের জন্য বলো তো? রাজনীতি কি দলের জন্য, ক্ষমতার জন্য? জনকল্যাণের জন্য। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে ঠিকমতো চালানোর জন্য। ব্যাপারটা ঠিক এরকম যে মনে করে আমরা 10 জন বন্ধু মিলে একটা সংগঠন তৈরি করছি, তার সংগঠন তো সবাই মিলে তো আমরা চালাতে পারি না। তাই আমরা নিজেরা দায়িত্ব দিলাম যে তুই আপাতত এক মাস চালাবি, আমরা 12 জন 12 মাসে চালাবো। এখন যেই ক্ষমতায় যাচ্ছে 1 মাসের জন্য সেই মনে করছে আমি মনে হামবাড়া, কিন্তু আসলে তা তো না। এখানে তো ক্ষমতার বিষয় আসতেছে না, এখানে আসতেছে যে আমরা একটা গোষ্ঠী, আমরা একটা জিনিসকে আমাদের কল্যাণের জন্য সকলে মিলে কাজ করব, কিন্তু যেহেতু সবাই হাত দিতে পারে না, একজন মেইন দায়িত্ব থাকবে যাকে কেন্দ্র করে আমরা জিনিসটা চালাবো। এটাই তো হওয়ার কথা নাকি? এতে আমাদের সংগঠনটা ঠিকমতো চলবে। একটা ডিবেট প্রতিযোগিতা বলো, একটা যাই বলো না কেন, প্রত্যেকটা টিমের কি একজন লিডার থাকে না? লিডার ছাড়া কি চলতে পারে বলো? না স্যার। তো এরকমভাবে আমরা যাদের ক্ষমতা দিচ্ছি একটা অঞ্চলে আমরা একজনকে মন্ত্রী বানাইলাম বা একজনকে এমপি বানাইলাম, যে সে আমাদেরকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু সে মন্ত্রী হয়ে সে রিপ্রেজেন্ট করা তো আমাদের তো দূরের কথা, সে তার পকেট বোঝাই করা শুরু করছে। মানে মেন্টালিটি এমন হবে কেন? আমরা যাকে আমাদের ভালো লাগবে তাকে আমরা তুলবো, সে আমাদেরকে রিপ্রেজেন্ট করবে সংসদের কাছে, কারণ দেশটা অনেক বড়, এখানে একক সরকারের পক্ষে দেশ চালানো সম্ভব না, তাই না? এবং আমাদের কল্যাণটা যাতে সমমুখী হয় এই জন্য। কিন্তু কী দাঁড়াচ্ছে, ওই 20 জনের মধ্যে যে লিডার হচ্ছে তার সাথে যার আবার সম্পর্ক আছে তাকে সুবিধা দিচ্ছে, যার সাথে সম্পর্ক নেই তাকে সুবিধা দিচ্ছে না। হ্যাঁ, কখনো দেখতেছি বগুড়ার উন্নয়ন হচ্ছে, কখনো দেখতেছি গোপালগঞ্জের উন্নয়ন হচ্ছে, আর বাকি ইয়াগুলো কি মানে পেয়েছে নাকি? হ্যাঁ, মানে অদ্ভুত একটা সিস্টেম। দেশের কল্যাণের জন্য সবাই কাজ করবে, সবাই মিলে আমরা দেশটাকে গড়ে তুলবো, ভালো একটা দেশ হবে, আমরা রাস্তাঘাট পাবো, শিক্ষা পাবো, হাসপাতালে চিকিৎসা পাবো, এই পাবো। এতে দেখছি রাস্তার যারা ঝাড় দেয় তারাও নেতা হয়ে যায়, তারাও রাস্তা ঝাড় দিতে চায় না, তারাও ময়লা ফেলে রাখে এদিক ওদিক, কারণ কিছু বলাও যায় না, কারণ তারা একটা নেতা। এত নেতার দেশে থাকা তো মুশকিল, বলো? জনগণ হতে হবে তো, তাই না? সবাই মিলে আমরা দেশে বসবাস করব, সবাই মিলে দেশটা চালাবো, শান্তিপূর্ণভাবে চলবো না। ধর্মীয় প্রভাব কেউ দেখাচ্ছে,
কেউ দেখাচ্ছে রাজনৈতিক ক্ষমতা, কেউ দেখাচ্ছে অর্থনৈতিক ক্ষমতা। ভাই এত ক্ষমতার দেশে তো লোককে থাকা যায় না। আমাদের থেকে অনেক বড় বড় ক্ষমতাবান ব্যক্তি তো আমেরিকা ইংল্যান্ডে আছে, টাকালা লোক আছে, তারা তো কারো ক্ষমতা দেখাতে যাচ্ছে না এইভাবে। দেশে তো এরকম বিশৃঙ্খলা তৈরি করতেছে না তারা, তারা তো নিজ নিজ কাজ ঠিকমতো পালন করেই যাচ্ছে। আমরা এত কেন? অদ্ভুত একটা জাতি, অদ্ভুত। আচ্ছা, তো যাই হোক, ও মানে কি বল, আমার মাঝে মাঝে এগুলো দেখলেই মানে মানে মাথায় আসলে আমার মাথা গরম হয়ে যায় যে এ কি মধ্যে পড়তেছি আমরা। কিছু বলারও নাই, কিছু বলা তো যাবে না, বিকজ উই আর মানে কি বলবো, হ্যাভিং ফ্রিডম অফ স্পিচ। আসলেই কি আমরা সেই ধরনের ফ্রিডম পেয়েছি? বলো। সব তো আন্দোলন করলো ছেলেরা, জীবনও দিল অনেকে, আর এই জীবনের বিনিময়ে কেউ গদি পেয়ে গেল। হ্যাঁ, আর কেউ গদি পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। যার জীবন গেছে সে গেছেই। অনেক ছেলে মেয়ে আছে যারা ওই ইয়াতে আন্দোলনে গিয়ে গুলি টুলি খেয়ে এসে কী অবস্থা, তাদের দেখার কেউ নেই, অনেক আছে এরকম। আচ্ছা, তো যাই হোক, আর কোনোটাই সমস্যা আছে বলো। স্যার হুম। স্যার ওই যে রেস্টোরেশন পিরিয়ডের ব্রিফ কোশ্চেন একটু প্রবলেম ছিল 12 নম্বর ব্রিফ কোশ্চেনটাতে। আচ্ছা, আমি যাচ্ছি। হু ইজ দ্য গ্রেটেস্ট এখানে বলা হয়েছে, হ্যাঁ স্যার এটা উইলিয়াম কনগ্রেভ দিব না হ্যাঁ, এখানে কার নাম দেওয়া হয়েছে? স্যার, জন ড্রাইডেন দেওয়া। উইলিয়াম কংগ্রিট হবে। হ্যাঁ, এটা ভুল হয়েছে তাহলে মনে হয় করতে গিয়ে। দ্য গ্রেটেস্ট রাইটার, হ্যাঁ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার, কমেডি অফ ম্যানার্স, উইলিয়াম কংগ্রিট দিবা। হ্যাঁ, জন ড্রাইডনও একজন ফেমাস মানে কমেডি অফ রাইটার্সে, মানে কমেডি অফ ম্যানার্সের। হ্যাঁ, তিনিও একজন, কিন্তু এর মধ্যে মানে পপুলারাইজ করেছে, আমরা বলে না যে পপুলারাইজ করেছে বা কমেডি অফ ম্যানার্সে, হ্যাঁ পপুলারাইজ করেছে উইলিয়াম কনগ্রেভ। তবে এখানে আরেকটা দিক থেকে ধরা হচ্ছে, সেটা হলো জন ড্রাইডেরও নামটা কম না, এখানে একটা বিষয় ধরা হচ্ছে যে একজন শুরু করেছে আর একজন পপুলার হয়েছে, মানে হয়েছে, গ্রেটেস্ট হয়েছে। বুঝতে পারছো? এই দিক থেকে অবশ্য, কারণ এই যে অল ফর লাভ বা এই জাতীয় যে ড্রামাগুলো আছে, এগুলো কিন্তু এই ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বা এদের থেকেও, একটা হচ্ছে পপুলারাইজ করা আর একটা হচ্ছে গ্রেট হওয়া, দুটাকে এক জিনিস হবে বলো তো? না হ্যাঁ, একটা শুরু করা আর একটা হচ্ছে সেই জিনিসটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, দুটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, যদিও বিভিন্ন বইগুলোতে মনে উইলিয়াম কংগ্রিট দেওয়া আছে নাকি। হ্যাঁ স্যার, জন ড্রাইডেনের নামটা পাই নাই, কিন্তু জন ড্রাইডেনও কিন্তু এদের মধ্যে একজন এবং মোটামুটি বেশ নাম করা, এবং এটাকেই গ্রেট হিসাবে কিছু কিছু বইয়ে দেওয়া আছে, সেই হিসাবে এখানে আসলে উল্লেখ করা। এখন তোমাদের কমন যে বইটাতে আছে ওটা ইউজ করো। হ্যাঁ, তাহলে ওইটা দেখে তো সবাই স্যারেরা করবে, কিছু করার নেই তাহলে। কারণ এখানে 4-5 জনের নাম আছে যারা হচ্ছে এই কমেডি অফ ম্যানার্সের জন্য ফেমাস। এর ভিতরে উইলিয়াম কংগ্রিভ মেনলি এটাকে শুরু করেছে, ঠিক অনেকটা। যেমন হচ্ছে আমরা এলিজাবেথের নিজে সনেটার পেয়েছি, তাই না, কয়েকজনের সনেটার পেয়েছি। যেমন হচ্ছে ওয়েট কী করেছিল, ওয়েট সনেটকে ট্রান্সফার করে ইংরেজিতে নিয়ে এসেছিল, তাহলে সে মনে করে ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্যে সনেটের কি তিনি পপুলারাইজ করেছেন। কিন্তু গ্রেটেস্ট সনেটার কে হচ্ছে ইংরেজি সাহিত্যে? শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে দুটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমস্যা? আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি। হ্যাঁ, তাহলে হচ্ছে কি, আমি রেস্টোরেশন আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড থেকে রেস্টোরেশন পিরিয়ড পর্যন্ত কি নিব, একটা টেস্ট নিব নাকি, লিখে দিই। ওকে, আর একটা বিষয় হলো, আমার একটা বিশেষ কারণে তোমাদেরকে সবাইকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হবে। হ্যাঁ, কারণ এখানে একটু ঝামেলা হয়েছে। আমি সবাইকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে দিব আজকে বিকালের দিকে। তোমরা দয়া করে আমাকে আবার সবাই আলাদা আলাদা করে ইনবক্সে মেসেজ দিবা, ঠিক আছে? মেসেজ দিবা, আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমে যুক্ত হওয়ার কোড দিব। এটা আমি কেন করছি বুঝতে পারছো? আমি দেখতে চাচ্ছি কতজন অ্যাক্টিভ আছো, আমার সাথে কতজন আবার মেসেজ দিয়ে যোগাযোগ করো। কি কথা বোঝা গেল আমার?
বুঝতে পারছি। হ্যাঁ স্যার। ব্রিফগুলো তাহলে পড়বো কিভাবে? হ্যাঁ, আমি একদম রিমুভ করে দিব। আমি গ্রুপেও কিন্তু কোড দিব না, আমি প্রত্যেকে আলাদা আলাদা করে কোড দিব, দিয়ে কয়জন যুক্ত হয় আমি সেটা দেখব। পরবর্তীতে আমি দেখবো যে আসলে কতজন অ্যাক্টিভ আছো তোমরা, ক্লাসগুলো নিয়মিত করতেছো সেটা। এই যে আমি যে কথাটা বলে দিলাম, আমার মেসেজ দিব আমি তোমাদের গ্রুপে, সব কিছু মিলে আমি সবাইকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করব। তোমরা দয়া করে একটু কষ্ট করে আমাকে একটু শুধু জানাও, স্যার আমাকে একটু, তোমরা লিখবা কি কি, তোমরা একটু আমাকে শুধু এই বলে মেসেজ দিবা। গ্রুপের নাম, গ্রুপের নাম কি বলো তো, তোমাদের ফাইনাল এক্সাম, ঠিক আছে তো? এইটা বলে শুধু একটু মেসেজ দিবা, গ্রুপের নাম সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম, স্যার কোডটা দেন। এই কথাটুকু আমাকে, এই মেসেজটা তোমরা সবাই আমাকে দিবা, আমি সবাইকেই যারা যারা দিবা তাদেরকে আমি কোডটা দিয়ে দিব। এটা হলো ব্যাপার। ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। পরে আবার জন্য বললো স্যার আমাকে তো গ্রুপ থেকে রিমুভ করে দিলেন। আমি তো রিমুভ সবাইকেই করব, শুধু তোমার তুমি অ্যাক্টিভ কিনা সেটা জানার জন্য, যে তুমি আমার কাছ থেকে মেসেজটা দিয়ে অন্তত আমার কাছ থেকে কোডটা চাইবা, এটুকু আমি আশা করি। তাতে আমি বুঝবো যে তুমি অ্যাক্টিভ আছো, তুমি অন্তত ক্লাসগুলো করতেছো বা পড়াশোনা করতেছো, এটা জানার জন্য। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো। ওকে, বাই।